Today we are going to discuss a very special topic, that is railway engineering and its geometric design. অর্থাৎ আমার রেলওয়ের যে জিওমেট্রি আছে, ঠিক আছে, সেটা আমরা কিভাবে ডিজাইন করতে পারি। যদিও এটা অনেকটা ট্রেডিশনাল টাইপের, যে আমাদের হইতেছে মডার্ন যে রেলওয়ে সিস্টেম আছে, ঠিক আছে, ইলেকট্রিসিটি প্রোপেল বা অন্যান্য যে জিনিসগুলো আছে, এগুলার সিগন্যালিং সিস্টেমটা আমরা এখনো এই কোর্সে হয়তো পড়তে পারবো না। দেখি আমরা সামনের দিকে আগাতে থাকি কতটুকু কি করা যায়। সো জিওমেট্রিক ডিজাইন বলতে আসলে কি বোঝায়, ঠিক আছে। এখানে হচ্ছে যে জিওমেট্রিক ডিজাইনের যে কোনো জিনিসের জিওমেট্রি যখন আমরা ডিজাইন করতে যাব, তার একটা মাথায় রাখতে হবে যে এটা কতটুক আমার রেলওয়ে ট্র্যাক, আমি বেসিক্যালি ট্র্যাকের হচ্ছে এখানে জিওমেট্রিক ডিজাইন। তো এখানে কি রাখতে হবে অনেকগুলো, একটা হচ্ছে ম্যাটেরিয়াল সিলেকশন, আর একটা হচ্ছে ট্রাফিক ম্যানেজমেন্ট টাইপের একটা ব্যাপার, যে আপনার হচ্ছে স্পিড কতটুক লাগতেছে, আপনার ফোর্স কতটুক দিচ্ছেন, কার্ভে কি পরিমাণ কি করতে হবে, ঠিক আছে, দিস থিংস। তো আমরা বেসিক্যালি ম্যাটেরিয়াল সিলেকশন বা আপনার হচ্ছে ব্যালান্স সিলেকশন, এগুলা অলরেডি এগুলাতে আইডিয়াল সিলেকশন বলেছে, কিন্তু ওগুলো ডিজাইন এখন আমরা শিখি নেই, ঠিক আছে, এই কোর্সে আউট অফ স্কোপ। ওটা হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফে যখন আমরা প্র্যাকটিস করবো, তখন ওগুলোর ম্যানুয়াল যেগুলো আছে, ম্যানুয়াল দেখে দেখে আমাদের হচ্ছে ডিজাইন করতে হয়। তো নেসেসিটি কি আছে, যে আমার হচ্ছে যে ক্যারিং দ্য ম্যাক্সিমাম পসিবল লোড, অর্থাৎ আমি রেলওয়ে যেটা ডিজাইন করব সেটার ভিতরে ট্রেন থেকে ট্রেনের ইটসেলফ ওয়েট প্লাস হচ্ছে কি আমার ট্রেনের ওয়েট, এখানে দাগ পড়ে যাচ্ছে এখানে, ট্রেনের সেলফ ওয়েট, ঠিক আছে, প্লাস হচ্ছে কি আমার পিপল, প্লাস হচ্ছে কি গুডস, ঠিক আছে। তো এই তিনটা জিনিস আমাদের কি করতে হবে, ক্যারি করতে হবে, মালপত্র, মানুষ এবং ট্রেনের ওজন, এই সবগুলা মিলিয়ে যে টোটাল যে লোডটা আসবে, সেই লোডটা ক্যারি করার মতো কি থাকতে হবে, এর ক্যাপাসিটি থাকতে হবে। সো দিস ইজ বেসিক ক্রাইটেরিয়া, যে আমাদের হতেছে রেলওয়ে লাইন যেটা থাকবে, ইট ক্যারি দ্য ম্যাক্সিমাম পসিবল লোড। সো আমি যখন লোড দিব, লোডকে কি করে নিব, ইনক্রিজ করা নিব, যাতে হচ্ছে ইন লাইফ টাইম লোড যদি থাকে সেটা যেন ইনক্রিজ হয়ে যায়, মানে বেশি লোড আসলো যেন আমার যে ট্র্যাক সিস্টেমটা আছে বা আমি যে স্পিডের যে গাইডলাইন দিচ্ছি, সবগুলা যেন এটাকে স্যাটিসফাই করে। তারপর আসছে কি, যে এনশিওর স্মুথ এন্ড সেফ রানিং, অর্থাৎ ট্রেনের যে জার্নিটা হবে এটা কি হতে হবে, স্মুথ হতে হবে, যে উঁচা নিচা হলে ঝাঁকি একটা ব্যাপার, ঠিক আছে, উই শুড মিনিমাইজ দোজ লাইক আনসার্টেনিটিস, এবং সেফ রানিং, ইট শুড বি সেফ, ঠিক আছে, যেন অ্যাক্সিডেন্ট যেন না হয়ে যায়, ঠিক আছে, সেফটি এনশিওর হয়। তারপর হচ্ছে কি অ্যাচিভ ম্যাক্সিমাম স্পিড, ডেফিনেটলি আমার যে স্পিড যেটা অ্যালাউয়েবল আছে এর মধ্যে ম্যাক্সিমাম স্পিড, অ্যাভয়েড অ্যাক্সিডেন্টস এন্ড ডিরেইলমেন্টস ডিউ টু এরর ইন পার্মানেন্ট ওয়ে, অর্থাৎ আমার ট্র্যাকের এরর থাকতে পারে, আমার ট্র্যাকের সাথে স্পিডের যে কানেকশন, ঠিক আছে, বা স্পিড গাইডলাইন, আমার যদি এরকম একটা ট্র্যাক থাকে যেখানে কার্ভ আছে, তো এখানে ডেফিনেটলি আমার কি করতে হবে, স্পিড একটু কমাইতে হবে, স্পিড একটু কি করতে হবে, কমাইতে হবে। বললাম একটা দাগ চলে আসতেছে কেন, অটোমেটিক স্পিড আমার কি করতে হবে, কমাইতে হবে। তো আমি হচ্ছে যে এখানে স্পিডের একটা কি থাকতে হবে, গাইডলাইন থাকতে হবে, স্পিডের একটা কি থাকতে হবে, গাইডলাইন থাকতে হবে, যে আমার হচ্ছে এখানে ম্যাক্সিমাম অ্যালাউয়েবল স্পিড কত, ঠিক আছে। তো এটা হচ্ছে ট্রেনের যারা ড্রাইভার থাকে তাদের কাছে এরকম গাইডলাইন আগে থেকেই থাকে, কারণ ট্রেনের ট্র্যাক তো আর 2 দিন পর পর চেঞ্জ হয় না, ট্র্যাক অনেক আগে থেকেই করা থাকে। এরপর আসে যে ডিজাইন প্যারামিটারস, যে আমার হচ্ছে কি কি জিনিস আমি ডিজাইন করব বা এর মধ্যে আমার ইনক্লুড থাকবে, বা একটা হচ্ছে গ্রেডিয়েন্ট, কার্ভেচার, অ্যালাইনমেন্ট। আচ্ছা, এই তিনটা জিনিসের মধ্যে পার্থক্য কেউ বলতে পারবো আমরা, গ্রেডিয়েন্ট এবং কার্ভেচারের মধ্যে পার্থক্য কি? মিদুল ইসলাম। স্যার গ্রেডিয়েন্ট হচ্ছে স্যার লম্বালম্বি ঢাল,
মিদুল ইসলাম আছেন, মিদুল না মাইদুল? আচ্ছা দেখি কে কে জয়েন করে আছে। আবু হুসেন, মোহাম্মদ সিকান্দার আলী। জি স্যার। হ্যাঁ, এই গ্রেডিয়েন্ট এবং কার্ভেচারের মধ্যে পার্থক্য কি? নাজমুল ইসলামকে, হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? হুম, নাজমুল ইসলামকে নাজমুল ইসলাম, নাজমুল ইসলাম তো স্পিকারই নাই দেখতেছি, কোনো অডিও দিয়ে সে জয়েন করেনি। এই অবস্থা। আচ্ছা, শামীম রহমান না কি জানি, শামীম সরকার, শামীম সরকার বলতেছিলেন যে খাড়াখাড়ি, আহ কি বলে, খাড়াখাড়ি খাড়া বলতে কি লম্বালম্বি বোঝাচ্ছে? ঢাল আর কি স্যার। হ্যাঁ, লম্বা লম্বি ঢাল, এটা কি তাহলে উঁচা নিচা হবে না এটা কি হবে? স্যার গ্রেডিয়েন্টে স্যার নতির পরিমাণ বুঝি, আর কার্ভেচার তো স্যার বাঁকের পরিমাণটা বাঁক কিরকম হবে সেটা বুঝি মনে হয়। কি বললেন আবার একটু বলুন, প্রথমে লাইনটা স্যার গ্রেডিয়েন্ট কি? গ্রেডিয়েন্টস স্যার মানে কি পরিমাণ ঢালটা হবে, নতিটা হবে। আর স্যার কার্ভেচার তো স্যার বাঁক, আমরা তো কার্ভ বলতে বাঁক বুঝি, কি পরিমাণ বক্রতা বাঁক হবে। একটা আছে, এটা হচ্ছে কি প্লেনে থাকবে, ভার্টিক্যাল প্লেনে থাকবে গ্রেডিয়েন্ট, তাই না? জি স্যার, ভার্টিক্যাল। জি 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 স্যার। আর এটা হচ্ছে কি হরাইজন্টাল নাকি? আর অ্যালাইনমেন্ট হচ্ছে যে আপনার কোন দিক দিয়ে যাচ্ছে আর কি, ঠিক আছে? সেটা ভার্টিক্যাল এবং হরাইজন্টাল সব মিলে একটা কম্বাইন্ড ব্যাপার, সেটা অ্যালাইনমেন্ট, ঠিক আছে? তো আমাদের জিওমেট্রিক ডিজাইনে হচ্ছে এই জিনিসগুলা আমরা ডিজাইন প্যারামিটার, আমরা এগুলা হচ্ছে কতটুকু কার্ভেচার অ্যালাউ করব বা কতটুকু গ্রেডিয়েন্ট অ্যালাউ করব, দিজ আর দ্য থিংস দ্যাট আর ইনক্লুডেড ইন অ্যালাইনমেন্ট। এখন আসি, আমরা যখন ডিজাইন করতে যাই যে কোনো জিনিসের, আপনারা হচ্ছে এফ ইকুয়ালস টু এম এ পড়ছেন না সূত্রটা, বা সামেশন অফ এফ ইকুয়ালস টু কি এম এ? করছিলাম স্যার। হ্যাঁ, এটাকে মানে কি, একটা বস্তুর উপরে যে আপনি হচ্ছে যে ফোর্স গুলো আমরা অ্যাপ্লাই করি, এটার রেজাল্টেন্ট বা টোটাল ফোর্স বা সাম অফ দ্য ফোর্স, এটা যদি জিরো হয়, এটা যদি কি হয়, জিরো হয়, তখন কি হয়? এটা ইদার স্ট্যাটিক অথবা এটা হচ্ছে ইউনিফর্ম স্পিডে মুভ করতেছে। সাম অফ ফোর্স ইকুয়াল টু জিরো হলে কি হবে? দুইটা স্টেট হতে পারে। কি হতে পারে? দুইটা স্টেট হতে পারে। একটা হচ্ছে স্থির বস্তু চিরকাল কি থাকবে, স্থির থাকবে, এবং গতিশীল বস্তু চিরকাল কি করে থাকবে, ওই একই গতিতে চলতে থাকবে। এটা পড়ছেন কিনা? জি স্যার, এটা করছি স্যার সব। এফ ইকুয়ালস টু এম এ। এফ, এই এ কি জিনিস আর এম কি জিনিস? এম হচ্ছে স্যার ভর। হ্যাঁ, আর এ? মনে পড়ছে না স্যার, স্মরণ বা ত্বরণ মেবি স্যার, ত্বরণ না ত্বরণ এই ধরনের কিছু। ত্বরণ। ইংলিশে কি বলে? অ্যাক্সেলারেশন। ইংলিশে কি বলে? অ্যাক্সেলারেশন। এম হচ্ছে কি আমার, কি ব্যাপার আমার এই মাঝে মাঝে অ্যাপটা এরকম প্রবলেম দেখায়। এই যে একটা লাইন দিতেছি, এখানে দিচ্ছি, ওখানে চলে যাচ্ছে। এরা অ্যাপ আপডেট করার পরে এরকম হয়। আচ্ছা, যেটা বুঝাচ্ছিলাম, এফ ইকুয়ালস টু এম এ যেটা আছে, এম হচ্ছে কি ম্যাস, আর এ হচ্ছে কি অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন মানে হচ্ছে
ত্বরণ। অর্থাৎ আপনার হইতেছে যে যদি সামেশন অফ ফোর্স নট ইকুয়ালস টু 0 হয়, তখন এটা সমান কি হবে? এই বস্তুটা কি করতে থাকবে? এর স্পিড বাড়তে থাকবে। ত্বরণ মানে কি? গতি পরিবর্তনের হার, দ্য রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। ত্বরণ এটা অনেক সময় মন্দন হতে পারে, ঠিক আছে, যে আমি ব্রেক করলে আস্তে আস্তে কি হয়ে যাবে, গাড়িটা থামতে থাকবে না। জি স্যার। অর্থাৎ আপনার ধরেন মনে করেন প্ল্যাটফর্মে এসে ট্রেনটা যখন থামে, তো থামার আগ পর্যন্ত কি হয়, একটা স্পিডে আস্তে আস্তে কি, একটা স্পিডে সে আস্তে 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 স্পিডটা কি করতে থাকে, কমাতে থাকে না? আমি যে স্পিড প্রোফাইলের কথা চিন্তা করি, যে একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনের স্পিড, এটা হচ্ছে স্টেশন 1, এটা হচ্ছে কি স্টেশন 2। স্টেশন 1 এর প্রথমে কি ছিল, সে থেমেছিল, তাই না? তারপর আস্তে আস্তে তার স্পিড কি হইতেছে, বাড়তেছে, বাড়তে বাড়তে একটা লেভেল পর্যন্ত সে কি করছে, বাড়াইছে, বাড়ায় বাড়ায় তারপরে আসে কি লাস্টে এসে কি করছে, স্পিড কমাইছে। এই এক্সিস বরাবর যদি আমার, এই ভার্টিক্যাল এক্সিস বরাবর যদি আমার কি থাকে, স্পিড থাকে, এবং হরাইজন্টাল এক্সিস বরাবর যদি আমার কি থাকে, মানে হচ্ছে টাইম বা ডিস্টেন্স, ঠিক আছে, যেটাই ধরি, তো আমার হচ্ছে কি এই জায়গায় হচ্ছে স্পিড কি হচ্ছে, কমতেছে। তাহলে এইখানে এই জোনটা কি হচ্ছে, অ্যাক্সেলারেশন, এই জোনটা হচ্ছে কি ডিসেলারেশন। আর মাঝখানের এই জোনটা তাহলে কি হবে? স্যার ওইটা স্যার ম্যাচ হবে স্যার। ওই ওই জায়গাটাকে বলি আমরা হচ্ছে সমবেগে চলে। এটা কি বেগে চলে? সমবেগ। আমি যদি গ্রাফটা আবার আঁকি, বুঝছেন? স্যার ব্যাগ বাড়বেও না কমবেও না। তাহলে এই জায়গার যে রিজিয়নটা আছে, সরি, এই জোনটা তাহলে কি, তার বেগ কি হবে না। কনস্ট্যান্ট। তাহলে এইখানের জন্য কি হবে, এটুকের জন্য কি হবে, সামেশন অফ এফ ইকুয়ালস টু কি এম এ। এর জন্য কি হবে, সামেশন অফ এফ ইকুয়ালস টু কি হবে, মাইনাস এম এ। বুঝা গেছে? আর এটা সামেশন অফ এফ ইকুয়ালস টু কি হবে, 0 হবে না, এম ইনটু 0। জি স্যার। বুঝা গেছে? এটা ফিজিক্স, মানে এটা ইন্টারমিডিয়েট বা এসএসসি জিনিসপত্র, জাস্ট আমি একটু রিক্যাপ করলাম। তো আমাদের যে জিনিসটা আসলে বোঝার দরকার ছিল যে হ্যাঁ, আমরা হচ্ছে এখানে এই মাঝখানে রিজিয়ন নিয়ে হচ্ছে বেসিক্যালি কাজ করব, ঠিক আছে। এই দুইটা রিজিয়ন আমরা টাচ করব না, বাট আমরা একটা পড়লে আর বাকিগুলো এমনি বুঝতে পারবো যে হ্যাঁ এটা কি হবে। এখন কি বলা হইতেছে যে when a train moves in a track the following resistive force in action, অর্থাৎ আপনার যখন ট্রেনটা রাস্তার উপর দিয়ে চলবে, রেলওয়ের উপর, মানে রেলওয়ে লাইনের বা ট্র্যাকের উপর দিয়ে চলবে, এর মধ্যে কি কি ধরনের রেজিস্ট্যান্স থাকতে পারে? ফ্রিকশন রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স ডিউ টু ওয়েভ অ্যাকশন, তারপর উইন্ড রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স ডিউ টু গ্রেডিয়েন্ট, রেজিস্ট্যান্স ডিউ টু কার্ভ। এবং ট্রেন যখন মুভ ফরওয়ার্ড হবে তখন হচ্ছে কি হলিং পাওয়ার অফ দ্য ট্রেন ইজ গ্রেটার দ্যান রেজিস্টিভ ফোর্স। মানে আপনার ট্রেন যদি এরকম থাকে, আমরা যদি এটা ডান দিকে মুভ করতে চাই, তাহলে ফ্রিকশন গুলো কোন দিকে কাজ করবে? এটা হচ্ছে কি মুভমেন্ট, আর এদিকে হচ্ছে কি তার বাধা। ফ্রিকশন হচ্ছে কি ইটস কাইন্ড অফ আমার হচ্ছে রেজিস্টিভ ফোর্স, ঠিক আছে, যে এটা বাধা দিবে। তাহলে আমাকে কি করতে হবে, সামনের দিকের ফোর্স যদি বড় না হয় তাহলে কি ঠেলা দিয়ে নিয়ে যেতে পারবে নাকি? নিতে পারবে না। তাহলে এখন আমরা একটু রেজিস্ট্যান্স ফোর্স গুলোর কথা আলোচনা করি। এখানে জাস্ট নামগুলো দেখলাম, ফ্রিকশন আর রেজিস্ট্যান্স টু ওয়েভ অ্যাকশন, এগুলো একটু ডেসক্রাইব করি। এটা হচ্ছে কি ফ্রিকশনাল রেজিস্ট্যান্স। তাহলে ফ্রিকশনাল কথাটা দিয়ে আমরা বুঝি যে এখানে কি একটা ঘর্ষণ বা ফ্রিকশনের ব্যাপার স্যাপার থাকবে, যে একটা তল যখন আমার রেলওয়ের লাইনের উপর দিয়ে যখন কি আমার ট্রেনটা থাকবে, ট্রেনের চাকাটা, ঠিক আছে, ট্রেনের যে চাকাটা আছে, এইটা চাকা দুটোর মধ্যে একটা কি থাকবে, কন্টাক্ট সারফেস থাকবে, তাই না? এই কন্টাক্ট সারফেস, এই কন্টাক্ট সারফেসে কি হবে, এক তল আরেক তলের উপর দিয়ে যাওয়ার সময় এই কন্টাক্ট সারফেসে হচ্ছে এরকম ঘর্ষণ তৈরি হবে। একটা সারফেস একটা সারফেসের উপর দিয়ে যখন রোল বা স্লাইড করে যেতে চায় তখন হচ্ছে কি হয়, রোলিং হলে আসলে ফ্রিকশনটা তেমন থাকে না অত বেশি, কিন্তু তারপর হালকা থাকে, ঠিক আছে। আর স্লাইড করে গেলে হচ্ছে সবচেয়ে বেশি ফ্রিকশন হয়। যাই হোক, আমাদের ট্রেনটা রোল করে যায়, তো এখানেও আমাদের কি হয়, ফ্রিকশন হয়। যে ট্রেন ইজ সাবজেক্ট টু টাইপ অফ ফ্রিকশনাল রেজিস্ট্যান্স, একটা হচ্ছে ইন্টারনাল, অর্থাৎ ট্রেন যখন চাকা যখন ঘুরে, এই চাকা ঘোরার সময় ওই আপনার হচ্ছে শ্যাফটের সাথে বা
ট্রেনের যে চাকার যে ইয়ে থাকে ওই জায়গায় যখন ঘুরে তখন আমাদের কি করতে হয়, ফ্রিকশন থাকে না? সাইকেলে দেখেন না বা রিক্সাওয়ালারা কি করে, মোবিল কিনে কিনে রাস্তার পাশে হইতেছে কি থাকে, এসব দোকান থাকে, মোবিল কিনে কিনে বিয়ারিং এ দিয়ে দেয় না? জি স্যার। আচ্ছা আমি একটু ব্রেক নিচ্ছি 2 মিনিট, ঠিক আছে? জাস্ট আ মিনিট। আচ্ছা সরি, কি আপনারা গল্প করতেছেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলেন। স্যার আমি নাজমুল ইসলাম স্যার। অ্যাকচুয়ালি স্যার বলেন। আমার একটু প্রবলেম ছিল, আমি ওই যে নিউ ফোন ইয়ার করার জন্য আমি মানে স্পিকারটা কানেক্ট করতে পারছিলাম না, তো এখন ঠিক হয়েছে। তো স্যার আর আমি এতদিন ক্লাসে আসতে পারিনি আমার অ্যাকচুয়ালি এই ফোনের জন্য। আমার আসলে পিসি বা ল্যাপটপ আদার্স এগুলা ডিভাইস ছিল না, এই জন্য স্যার আমি আগে মোবাইল কিনে কখনো ফেলছেন? এমন জি স্যার। আচ্ছা গুড। তো মেসেজ করে দিলেন গ্রুপে, সবাই কেমন আছেন? সরি স্যার, আসলে অ্যাকচুয়ালি আবেগে এটা টেক্সট হ্যাঁ করেছেন। আচ্ছা, আমরা যে জিনিসটা আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে ফ্রিকশনাল রেজিস্ট্যান্স। হ্যাঁ, সেটা হচ্ছে যে এই ফ্রিকশনাল রেজিস্ট্যান্স এটা পুরোটা পড়েছেন আপনারা? দুই ধরনের ফ্রিকশনাল রেজিস্ট্যান্স, একটা হচ্ছে ইন্টারনাল আর একটা রোলিং। দুইটার মধ্যে পার্থক্য কি দেখি কে কে পড়েছে। অবিশ্বাস, পার্থক্য কি? স্যার হ্যাঁ হ্যাঁ, পার্থক্য কি ইন্টারনাল এবং হচ্ছে রোলিং, দুইটার মধ্যে পার্থক্য কি? ইন্টারনাল এবং রোলিং ফ্রিকশন রেজিস্ট্যান্স। আপনারা তো একটু পড়তে বললাম না যে একটু পড়েন। এটা হচ্ছে ইন্টারনাল আর এটা হচ্ছে রোলিং। জি স্যার। জাহিদুল ইসলাম বলেন, দুইটার মধ্যে পার্থক্য কি? আমি বলতেছি দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে আপনার ইন্টারনাল হচ্ছে যে ট্রেনের মধ্যে ট্রেনের বিয়ারিং এর সাথে চাকা, ট্রেনের বিয়ারিং এর সাথে চাকার যে আপনার হচ্ছে বিয়ারিং এর যে যে চাকার ধর্ম এরকম শেফট থাকলো, আমরা সাইকেলে দেখছি না? এই জায়গায় কি করা থাকে, শেফটের সাথে লাগানো থাকে না? বা উপরে ট্রেনের পার্টের কথা যদি আপনি চিন্তা করেন এর সাথে লাগানো থাকে, তাহলে এই জায়গাটাতে একটা কি হয়, নিজের ইন্টারনাল ঘর্ষণ হয় না, মুভিং পার্টস। ট্রেন ইটসেলফ, ট্রেনের ভিতরে শুধু, ঠিক আছে? ওই জায়গায় আমরা কি দিয়ে দিই, লুব্রিকেন্ট দিয়ে দিই নাকি মোবিল বা অন্য। আর রোলিং হচ্ছে যে ট্রেনের সাথে, এটা হচ্ছে রেল লাইন, ঠিক আছে, রেল, আর উপরে হচ্ছে ট্রেন। এই ট্রেনের সাথে রেলের যে সারফেসে যে আমাদের হইতেছে কি ফ্রিকশনটা, এটা রোলিং ফ্রিকশন, ঠিক আছে? ক্লিয়ার? তো এই ফ্রিকশনের ফর্মুলাটা হচ্ছে R1 = 0.0016 W, ঠিক আছে? the frictional resistance এটা হচ্ছে কি স্পিডের উপর ডিপেন্ড করে না, এটা জাস্ট ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে। W it হচ্ছে ওয়েট অফ দ্য ট্রেন ইন ট্রনস। আচ্ছা, রেজিস্ট্যান্স ডিউ টু ওয়েভ অ্যাকশন, এটা একটু পড়েন দেখি, এটা একটু পড়েন। আচ্ছা, একটা হচ্ছে যে আপনার হইতেছে এর উপরে যখন আমি ট্রেনটা থাকবে, ট্রেন তো লোকোমোটিভ, এর নিচের যে রেলটা থাকবে, ট্রেন, তাহলে এটা কি হবে, হালকা একটু ডিফ্লেক্টেড হবে চাকার নিচে। ডিফ্লেকশনটা তো এই জায়গায়ও হবে, কারণ চাকা তো এক জায়গায় থাকবে না, চাকা সামনের দিকে মুভ করবে। অর্থাৎ এরকম একটা রেলের ডিফ্লেকশনটা একটা ওয়েভের মতো তৈরি হবে। কিসের মতো তৈরি হবে?
এই ওয়েভ ওয়েভ মানে হচ্ছে একটা উঁচা নিচার মতো একটা ব্যাপার স্যাপার চলে আসবে। সো এই ওয়েভ অ্যাকশন হচ্ছে রেলে আসলে ডিফ্লেকশনের জন্য এই কি হবে, এই ওয়েভ অ্যাকশনটা তৈরি হবে। ঠিক আছে, তো এই জায়গায় হইতেছে কি ট্রেন যখন মুভ করবে এছাড়া কি ওয়েভ অ্যাকশন তৈরি হবে? একই জায়গায় দাঁড়ায় থাকলে তো আর ওই ওয়েভ অ্যাকশনের কারণে কোনো রেজিস্ট্যান্সটা আসবে না। ঠিক আছে, তো এই জন্য এই ফর্মুলাতে থাকবে কি এটা। তাহলে এর মধ্যে কি কি ব্যাপার স্যাপার আছে? এর মধ্যে হচ্ছে ডিফ্লেকশন কেন হয় ওয়েটের কারণে, এবং স্পিড এর কারণেও আমার একটা ওয়েভ অ্যাকশন চলে আসবে। এই দুইটা আমাদের হচ্ছে ফর্মুলা। তাহলে একটা রেজিস্ট্যান্স পাইলাম আমরা কিসের জন্য? রেজিস্ট্যান্স, ফ্রিকশনাল রেজিস্ট্যান্স। আর এটা হচ্ছে কি আমাদের রেজিস্ট্যান্স ডিউ টু ওয়েভ অ্যাকশন। এটা হচ্ছে ক্রিপ অফ রেইল হয়। ক্রিপ অফ রেইল কি হয়? যে আমার হচ্ছে গ্র্যাজুয়াল লংগিটিউডিনাল মুভমেন্ট অফ দ্য রেইল উইথ রেসপেক্ট টু স্লিপার। অর্থাৎ আপনার যে এই রেলের সাথে আমাদের নিচে যে স্লিপার লাগানো থাকে, এই ওয়েভ অ্যাকশনের কারণে স্লিপার এই রেলটা একটু সামনের দিকে মুভ হয়ে যায় মানে ইন রিলেটিভ টু স্লিপার। ঠিক আছে, সো ইট occurs in the direction of dominant traffic। যেদিকে বেশি গাড়ি যাবে বা যেদিকে মুভমেন্ট বেশি হবে ওইদিকে হচ্ছে কি আমাদের ক্রিপটা হবে। এবং এটা হচ্ছে এই ক্রিপ যাতে উইদিন লিমিট থাকে। ঠিক আছে, এর জন্য চেকড অ্যাজ এ পার্ট অফ রুটিন মেইনটেনেন্স, অর্থাৎ রেগুলার এটা চেক করা হয়। তারপর হচ্ছে কি রেজিস্ট্যান্স ডিউ টু উইন্ড। ঠিক আছে, রেজিস্ট্যান্স ডিউ টু উইন্ড কি? ধরুন মনে করেন এটা হচ্ছে একটা ব্যাপার স্যাপার যে আমি এর আগে আপনারা ছাতা এবং বৃষ্টির ম্যাথ করেছিলেন ফিজিক্সে কোনো? ধরেন মনে করেন এক লোক সাইকেল চালায় যাচ্ছে, এদিকে উপর থেকে কি পড়তেছে? বৃষ্টি পড়তেছে। এখন সে ছাতাটা কিভাবে ধরবে? এই খাড়া ধরবে নাকি ছাতাটা একটু বাঁকায় ধরবে? এই ধরনের ম্যাথ করেছেন ফিজিক্সে গোলাম মোস্তফা সাহেব? স্যার এটা তো মনে নেই স্যার। মনে নেই? এটা হচ্ছে আপনার খুবই সিম্পল একটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট। যে আপনার হইতেছে এটা হচ্ছে রিলেটিভ স্পিড। আপেক্ষিক বেগ পড়েছেন তো আপনার? আপেক্ষিক বেগ, রিলেটিভ স্পিড। বাংলাতে আমরা কি বলি? আপেক্ষিক বেগ। ফর এক্সাম্পল এখানে একটা ট্রেন যাচ্ছে, এখানে একটা ট্রেন যাচ্ছে, দুইটাই 2 মিটার পার সেকেন্ড। এখন এই ট্রেনের যাত্রীরা যদি এই ট্রেনকে দেখে মাটিতে তাকাবে না বা অন্যদিকে তাকাবে না, শুধু ট্রেনের দিকে তাকাবে, তাহলে ওর কাছে কি মনে হবে? এই ট্রেনে মানে এই ট্রেনকে ওর নিজের সাপেক্ষে কি মনে হবে? ধর মনে করেন এটা হচ্ছে 1 নাম্বার ট্রেন, এটা হচ্ছে 2 নাম্বার ট্রেন। 2 নাম্বার ট্রেনের যাত্রীদেরকে 1 নাম্বার ট্রেনের যাত্রী কি মনে হবে যদি শুধু ট্রেনের দিকে তাকায়? ট্রেন স্থির আছে এরকমটাই বোঝা যাবে স্যার। হ্যাঁ, দিস ইজ দ্য কনসেপ্ট অফ কি রিলেটিভ স্পিড। এখন যদি উল্টা ঘটনা ঘটে যে আমার হইতেছে কি এদিকে ট্রেন 1 এদিকে যাচ্ছে আর ট্রেন 2 হচ্ছে এদিকে আসছে, দুইটাই 2 মিটার পার সেকেন্ড, এটাও 2 মিটার পার সেকেন্ড। ওকে, আর একটা কেস হচ্ছে কি যে 3টা কেস আমরা বানাই। আর একটা কেস হচ্ছে ট্রেন 1 এদিকে যাচ্ছে 2 মিটার পার সেকেন্ড আর ট্রেন 2 এখানে স্থির হয়ে আছে, তাহলে এর কত? 0। ঠিক আছে, 0 মিটার পার সেকেন্ড। তাহলে এই ট্রেন এই সময় কত স্পিড মনে হবে একজনের সাপেক্ষে আরেকজনের? 4 মিটার পার সেকেন্ড। 4 কিলোমিটার পার আওয়ার, মানে মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। এটাতে কি কেউ ডিসএগ্রি করতেছেন নাকি সবাই এগ্রি? জি স্যার, এগ্রি। এই যে অনেকে যে কথা বলতেছে না, দেখি 2-1জনকে জিজ্ঞাসা করতে হবে। রাকিব হোসেন,
দেখি রাকিব হোসেন কি ক্লাস করতেছে আসলে? কি রিমুভ হয়ে গেল? আচ্ছা, শাকিল মিয়া, জি স্যার, এগ্রি স্যার। এই ক্ষেত্রে কি মনে হবে যে এটা যদি আমি সিনারিও নাম্বার এটা হচ্ছে 3 নাম্বার বলি, এটা যদি 2 নাম্বার বলি, এটা হচ্ছে 1 নাম্বার বলি, 3 নাম্বার সিনারিওতে কি হবে, কি মনে হবে? 2 মিটার পার সেকেন্ডে তো মনে হবে 3 নাম্বার, যেহেতু স্যার একটা হচ্ছে 0 স্যার। তাহলে এখানে একজনের কাছে মনে হবে কি 2, এদিকে কত 0, এদিকে কত 4, তাই না? এই চারটা জি কেস স্যার। আসলো না? জি স্যার। চারটা কেস। এখন আসে আমি হচ্ছে বৃষ্টির ম্যাথের কথা, ঠিক আছে? বৃষ্টির ম্যাথ আছে, যাই হোক, এখন এটা ইন্টারমিডিয়েট জিনিস, এটা যদি কেউ করে থাকবে, না থাকলে করে দেখে নিন। আমি জাস্ট হচ্ছে ট্রেনেরটা বুঝাই। এখন ধরেন মনে করেন ট্রেন এখানে আছে, বাতাস নাই, কোনো কি নাই, বাতাস নাই, মানে কোনো উইন্ডের কোনো স্পিড নাই, ট্রেন এদিকে যাচ্ছে। তাহলে ওর কাছে কি মনে হবে, বাতাস আসলে কি আছে কি নাই? স্যার বাতাস আছে উইন্ড মনে হবে। উইন্ড 0, আর ও যাচ্ছে মনে করেন ফর এক্সাম্পল 5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? স্যার ট্রেনটা কি? যখন গতিশীল থাকবে তখন তো স্যার বাতাস নরমালি স্যার লাগবে স্যার, তখন তো বাতাস আছে। হ্যাঁ, তাহলে কতটুকু বাতাস লাগবে এখানে এই কেসে, এই যে রিলেটিভ স্পিড আমরা বললাম, ট্রেনের সাপেক্ষে তখন হচ্ছে বাতাসের বেগটা কত হয়ে যাবে, এইদিকে হয়ে যাবে। ট্রেনকে যে আমি যদি 0 ধরি, মানে ট্রেন মুভিং, কিন্তু যখন যার সাপেক্ষে ধরা হয় ওকে নিজেকে ওই অবস্থায় একটু স্ট্যাটিক মনে করাইতে হয়। তাহলে মনে হবে কি 5 মিটার পার সেকেন্ডে বাতাস ওর কি ধাক্কা দিচ্ছে না, এরকম মনে হবে না? জি স্যার। জি স্যার। ও 5 মিটার পার সেকেন্ডকে বাতাসকে ধাক্কা দেওয়া মানে কি, বাতাস ওকে কি করতেছে, ট্রেনটাকে এরকম 5 মিটার পার সেকেন্ডে সেম ভাবে ধাক্কা দিচ্ছে, ঠিক আছে? গিভেন দ্যাট তখন হচ্ছে ট্রেন স্থির। আমি কিন্তু একটাকে স্থির ধরে নিচ্ছি যখন একটা হিসাব করতে, তাই না? এখন যদি এরকম হয় যে বাতাস এদিকে যাচ্ছে, ট্রেন এদিকে যাচ্ছে, বাতাস এদিকে যাচ্ছে, মনে করেন আমাদের হচ্ছে কি ম্যাপে নরমালি এদিকে কি থাকে, ইস্ট, এদিকে নর্থ, এদিকে সাউথ, এদিকে কি ওয়েস্ট। তাহলে কি ইস্টের দিকে যাচ্ছে, দুইটাই যদি উইন্ডো যদি আমার কি যায় 5 মিটার পার সেকেন্ডে যায়, তাহলে কি হবে, এই ট্রেন কি মনে হবে? স্যার তখন স্থির মনে হবে স্যার, কোনো তো বাতাসের ইয়ে থাকবে না স্যার এখানে। মানে ট্রেনের উপরে বাতাস লাগতেছে না এরকম মনে হবে, কি মনে হবে? জি। ট্রেনের গায়ে কোনো কি লাগতেছে না, বাতাস লাগতেছে না, ঠিক আছে? এখন আমার যদি ঘটনা উল্টা হয়, এদিকে এদিকে যদি হয়, স্যার তখন 10 মিটার পার সেকেন্ড এই ক্রিয়ায় কাজ করবে বাতাস। ঠিক আছে? তাহলে এটা কিন্তু স্যার খুবই দুটোটা মানে যোগ একটা, করবো। আচ্ছা, তাহলে এই স্পিডটা হচ্ছে আমাদের। এখন যদি আরো ডিফিকাল্ট হবে হচ্ছে যদি আমি 3D চিন্তা করি, ঠিক আছে? তখন কম্পোনেন্ট নিয়ে কাজ করতে হবে, যে হ্যাঁ আমার বাতাস যাচ্ছে এইদিকে, ট্রেন যাচ্ছে এরকম, বুঝেন নাই কথাটা? আপনার ধর্ম মনে করেন ট্রেন যাচ্ছে হচ্ছে ইস্টের দিকে আর বাতাসা যাচ্ছে হচ্ছে কি নর্থ ইস্টের দিকে, তাহলে কি এটা একটা কম্পোনেন্ট নিয়ে হিসাব করতে হবে না? তখন কম্পোনেন্ট নিয়ে আসবে, ঠিক আছে? জি স্যার। যাই হোক, এত ডিফিকাল্ট আমাদের কোনাকুনি এখানে হয়ে যাবে। কনসিডার করতে হবে না, আমাদের হচ্ছে নর্মাল জাস্ট হচ্ছে ওই দিকেরটা হিসেব করি। তাহলে কি v ইজ দ্য ভেলোসিটি অফ উইন্ড এট অ্যান অ্যাঙ্গেল থিটা, ঠিক আছে? আমরা ধরি যে হ্যাঁ স্পিডটা, উইন্ডটা হচ্ছে আমাদের সোজাই লাগতেছে, ঠিক আছে? এত কাহিনী করে আমরা হচ্ছে চিন্তা করি না আর কি, যাতে হচ্ছে জিনিসটা সিম্পল থাকে। এখন এই উইন্ডে যে স্পিডটা আসবে সেটা হচ্ছে কি ট্রেনের সামনের যে সারফেস আছে এই সারফেসের উপরে কি লাগবে। তো এরিয়া মেথড হইলে, এরিয়া মেথডে হচ্ছে a ইন্টু ভি স্কোয়ার, দুটো সূত্র, ঠিক আছে?
উইন্ড রেজিস্ট্যান্স দুইটা ফর্মুলা আছে, একটা হচ্ছে কি ওয়েটের রেসপেক্টে, আর এটা হচ্ছে কি এরিয়ার রেসপেক্টে। তো এক্সপোজড এরিয়া যতটুকু ওইটুকের হচ্ছে কি হবে আসবে যদি এরিয়া দিয়ে করতে চাই, আর যদি এরিয়া দেয়া না থাকে আমার হচ্ছে ওয়েট দেওয়া থাকে, তাহলে কি আমি ওয়েট দিয়ে করবো, ট্রেনের টোটাল ওয়েট ইন টন। ওয়েটটা কিসে হইতে হবে? ইন টন। টনস। মানে 1000 কেজি যদি দেই তাহলে আমার এখানে কত বসাইতে হবে? ডাব্লিউ ইকুয়ালস টু কত হবে? 1 1 টন। 1 টন। মানে কেজিটাকে আমি কি করে নেব? টনে, অর্থাৎ ডাব্লিউ এর ভ্যালু এখানে কত বসবে? 1 বসবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, জি, স্যার। এরপরে আসি রেজিস্ট্যান্স ডিউ টু গ্রেডিয়েন্ট। রেজিস্ট্যান্স ডিউ টু গ্রেডিয়েন্ট কি? আমার হচ্ছে যে গ্রেডিয়েন্ট, এর আগে আমরা আলোচনা করতেছিলাম যে গ্রেডিয়েন্ট উঁচা নিচে একটা ব্যাপার স্যাপার, এরকম একটা কার্ভ আছে, সে উপরে উঠতে পারে আবার কি করতে পারে, নিচে নামতে পারে। যখন উপরের দিকে উঠতে যাবে তখন একটা বাধা পাবে ওয়েটের এই ব্যাকওয়ার্ড কম্পোনেন্টের জন্য। ঠিক আছে, সেই বাধার ফর্মুলাটা কি? ডাব্লিউ বাই জি। যে আমার হচ্ছে এই, আবার যখন নিচে যাবে তখন হচ্ছে কি এটা বেনিফিট পাবে সে, তখন আর কোনো কি থাকবে না, রেজিস্ট্যান্স থাকবে না, তখন কি পাবে সে? বেনিফিট পাবে। তো ডাব্লিউ হচ্ছে কি আমার ওয়েট অফ দ্য ট্রেন, আর জি হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, জি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এরপরে আসি যে আমার হচ্ছে গ্রেডিয়েন্টের কিছু ধরনের গ্রেডিয়েন্টের আমাদের টার্মস আছে। যে স্টিপেস্ট গ্রেডিয়েন্ট হচ্ছে যে এটা ম্যাক্সিমাম, যে আমার হচ্ছে গ্রেডিয়েন্ট আমি যেটা অ্যালাউ করব, দ্য শুড বি অ্যাডিকুয়েট টু হল দ্য ম্যাক্সিমাম লোড এট ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড গিভেন ইন দ্য হলিং পাওয়ার অফ দ্য ট্রেন। অর্থাৎ একটা ইঞ্জিনের যে পরিমাণ হচ্ছে ক্ষমতা দেওয়া আছে, যেমন হচ্ছে আমরা যদি ইয়ের ক্ষমতা বলি, এই যে পাম্পের ক্ষমতা 1 হর্স পাওয়ার 2 হর্স পাওয়ার, ঠিক আছে, এটা হচ্ছে তার ক্ষমতা। তো একইভাবে আমার ইঞ্জিনের যে ক্ষমতা আসবে, ঠিক আছে, সেই ইঞ্জিনের ক্ষমতাটা কি করতে হবে, যে এর উপরে ট্রেনের যে ম্যাক্সিমাম লোড আছে এবং আমি যতটুকু স্পিড আমি চিন্তা করে রেখেছি যে ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড, এই দুইটাকে ওভারকাম করে এই গ্রেডিয়েন্টে সে কি করতে পারবে, যেতে পারবে আর কি। তাহলে হচ্ছে কি এর চেয়ে বেশি গ্রেডিয়েন্ট দিলে কি ওই স্পিড সে অ্যাটেইন করতে পারবে না, স্পিড কমে যাবে। এজন্য হচ্ছে এটা ম্যাক্সিমাম গ্রেডিয়েন্ট বা রুলিং গ্রেডিয়েন্ট আমরা বলি আর কি। তারপর হচ্ছে পুশার অথবা হেল্পার গ্রেডিয়েন্ট। এটা হচ্ছে কি গ্রেডিয়েন্ট সো স্টিপ দ্যাট রিকোয়ার্স এক্সট্রা ইঞ্জিন টু পুশ দ্য ট্রেন আপ। অর্থাৎ আমার হইতেছে এই নরমাল রেলের যে ইঞ্জিন আছে, ঠিক আছে, এই ইঞ্জিনের সাথে কি এক্সট্রা আরেকটা ইঞ্জিন আমাদের দিতে হবে, পুশার, ঠিক আছে, পুশ করবে, ঠেলা দিবে, ঠিক আছে, হেল্পার গ্রেডিয়েন্ট মানে আপনার হইতেছে এটাকে হেল্প করার জন্য। তারপর হচ্ছে মোমেন্টাম গ্রেডিয়েন্ট, যে এটা হচ্ছে স্টিপার দ্যান দ্য রোলিং গ্রেডিয়েন্ট বাট ফাইন ডিউ টু দ্য মোমেন্ট গ্যাদার। মোমেন্ট বলতে বোঝাচ্ছে যে মোমেন্টাম থাকে না, ভরবেগ, আমরা পড়ছি না ভরবেগ, ঠিক আছে, ভরবেগ, সেই ভরবেগের যে ওইটাকে ট্যাকেল দেওয়ার জন্য। সো দিস ইজ অলসো লাইক কিভাবে বলা যায়, যে আপনার হতেছে স্পিডের সাথে সবকিছুই ইন্টার রিলেটেড। আপনি যতগুলো দেখতেছেন স্পিড এবং হচ্ছে টপোগ্রাফি, ঠিক আছে। এখন গ্রেডিয়েন্ট আপনার হচ্ছে ইন স্টেশনস, ঠিক আছে, ফ্ল্যাটার, আমরা নরমালি যে ইয়েতে থাকে মানে ট্রেনের যে আপনার হচ্ছে ইয়ে থাকে মানে ট্রেন স্টেশন বলে, ওখানে হচ্ছে আপনার হচ্ছে গ্রেডিয়েন্ট দেয়া হয়, যেগুলো আমরা চোখে নরমালি অত বেশি দেখি না। যেমন ব্রিজে হচ্ছে দেখা যায় যে হ্যাঁ চোখে দেখা যায়, কিন্তু ট্রেনে এত লম্বা লাইন, ঠিক আছে, এবং এটা শেপ এরকম যে এখানে হালকা গ্রেডিয়েন্ট চেঞ্জ করলে আমরা চোখে দেখতে পারি না। গ্রেডিয়েন্ট কে দেয়া হয় এইভাবে নরমালি। ধরেন মনে করেন আপনি এই 1 কিলোমিটার রাস্তা গেলেন, এখানে হচ্ছে 2 ইঞ্চি উপরে উঠছেন আপনি, বা 2 মিটার উপরে উঠছেন, বা 2 মিটার নিচে নামছেন, ঠিক আছে, বা 1 মিটার নিচে নামছেন, ঠিক আছে। তাহলে 1 কিলোমিটার এটা হচ্ছে কি, তাহলে 1 ইন কত হবে, 1000, আমি যদি ইউনিট সেম রাখি। তাহলে উপরে হচ্ছে কি হাইট, এটা tan থিটা বলা হয়, লম্ব বাই ভূমি। তো 1000 গেলে খাড়া কতটুকু উঠে, 1। অথবা নিচের দিকে হলে গ্রেডিয়েন্ট উল্টা, যে 1000 গেলে খাড়া আমি নিচে নামবো হচ্ছে এত, ঠিক আছে। তাহলে গ্রেডিয়েন্ট আমি কি দিয়ে প্রকাশ করব, এর যে হাইট যতটুকু উপরে উঠেছে ডিভাইড বাই কি হরাইজন্টাল যে ডিসটেন্সটা গিয়েছে এইটা।
তো আমার হচ্ছে ফ্যাক্টরস এফেক্টিং যদি আমি গ্রেডিয়েন্টের কথা বলি, ডেফিনেটলি কি হবে, এটার ইঞ্জিনের ক্ষমতা কতটুকু, হলিং পাওয়ার অফ দ্য ইঞ্জিন, আর একটা হচ্ছে কি পজিশন অফ দ্য গ্রেডিয়েন্ট, কোন লোকেশনে আছে বা কোন জায়গায় আছে। আর একটা ইয়ে আছে কি আমাদের রেজিস্ট্যান্স ডিউ টু কার্ভ, অর্থাৎ এরকম আমাদের রাস্তা এরকম সবসময় কি হয় না, স্ট্রেট হয় না, কোথাও কোথাও আমাদের কি করতে হয়, বাঁক নিতে হয়, যে হরাইজন্টাল কার্ভ। ঠিক আছে, এখানে অনেকগুলো অপশন আছে। একটা হচ্ছে রাবিং অ্যাকশন, রাবিং মানে ঘষা খায়, ঠিক আছে, যে এই যে এই যে যে ভিতরের সারফেসের সাথে, ঠিক আছে, ট্রেনের যে চাকার যে একটা কি হয়, এরকম ঘর্ষণ হয়, ঠিক আছে, রাবিং, এই ভিতরের দিকে একটু স্লাইড করে যেতে চায়। সেন্ট্রিফিউগাল অ্যাকশন, যা এরকম বৃত্তাকার পথে বা কার্ভ পথে যখন একটা অবজেক্ট যায়, তখন কি সে বৃত্তে থেকে বাইরে চলে যেতে চায়। যদি এরকম একটা সার্কুলার পথে কোনো একটা জিনিস যায়, মুভ করতে থাকে, তখন সে কি কেন্দ্র থেকে বাইরে যেতে চায়, এটাকে কি বলি আমরা, সেন্ট্রিফিউগাল। আর একটা হচ্ছে কি সুপার এলিভেশন আমাদের দিতে হয়, যে আমার হইতেছে এই সেন্ট্রিফিউগাল ফোর্স কে আটকানোর জন্য এই আউটার ফেসটা একটু কি করা হয়, উঁচা করে দেওয়া হয়, সুপার এলিভেশন অথবা ক্যান্ট। তো এই সবগুলোর কারণে আমার কি হয়, কার্ভে আমার রেজিস্ট্যান্সটা আসে, এবং সেটার ফর্মুলা দেওয়া আছে যে ব্রড গেজের জন্য, মিটার গেজের জন্য, ন্যারো গেজের জন্য এরকম W ইনটু টি, টি ইজ দ্য ডিগ্রি অফ দ্য কার্ভ, মানে কত ডিগ্রি কার্ভ, ঠিক আছে। ডিগ্রি যদি আপনার বলেন, এই যে একটা কার্ভ যদি এরকম থাকে, এই দুটাকে যদি আমি কি করি, সেন্টারে কানেক্ট করি, তাহলে এই সেন্টারে যে অ্যাঙ্গেলটা ফর্ম করে, এটাকে আমরা কি বলি, ডি বা ডিগ্রি অফ দ্য কার্ভ। এখন গ্রেড কম্পেনসেশন অন কার্ভ, এখানে একটা হচ্ছে গ্রেড আর একটা হচ্ছে কার্ভ, দুইটা কম্বাইন্ড ইফেক্ট, অর্থাৎ ওখানে উঁচা নিচাও হচ্ছে, আবার কি আছে, বাঁকও আছে, দুইটা ব্যাপার স্যাপার, মানে শুধু গ্রেড বা শুধু কার্ভ না, এখানে কি গ্রেড এবং কার্ভের হচ্ছে কি কম্বিনেশন। তো যখন আপনার হচ্ছে কার্ভ থাকে, তখন যদি আপনার গ্রেডিয়েন্ট থাকে, তো গ্রেডিয়েন্ট হচ্ছে এক্সট্রা রেজিস্ট্যান্স দেয় অফ দ্য ট্রেন। এই জন্য আপনার হচ্ছে আমাদের যে গ্রেডিয়েন্ট আমরা যেটা দেওয়ার কথা, তার চেয়ে একটু কি করতে হয়, এরকম কম্পেনসেট বা কমানোর ব্যাপার স্যাপার, ঠিক আছে, রিডিউস করতে হয়, রিডিউস দ্য অ্যালাউয়েবল গ্রেডিয়েন্ট। আমি গ্রেডিয়েন্ট যেটা দিতে চাইছিলাম তার চেয়ে একটু কি দিতে হবে, কম দিতে হবে। এটা কিসের জন্য, এই কার্ভের জন্য। সো কার্ভ এন্ড গ্রেডিয়েন্ট দে অ্যাক্ট অল টুগেদার, ঠিক আছে। তো এটার জন্য ফর্মুলা দেয়া আছে কি, ব্রড গেজের জন্য হচ্ছে মিনিমাম 0.04% পার ডিগ্রি অফ দ্য কার্ভ, অর্থাৎ 2 ডিগ্রি থাকলে 2 ইনটু আপনার হচ্ছে 0.04 প্রত্যেক 2 ডিগ্রির জন্য, অথবা এইটা একটা দুইটা লিমিট দেওয়া আছে, মিনিমাম এখানে হচ্ছে এই ভ্যালু যেটা আসবে আর 70, আর এই দুইটাকে দুইটা হিসাব করে যেটা কম আসে, নরমালি এই যে প্রথম ভ্যালুটাই কম আসে, ঠিক আছে, এই ভ্যালুটাই কম আসে। মিটার গেজ, ন্যারো গেজ সেম। এখন আমি যদি ট্র্যাক রেজিস্ট্যান্সের যে ফর্মুলাগুলো আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম, একটা কি ছিল, রেজিস্ট্যান্স ডিউ টু ফ্রিকশন, এই ফর্মুলাটা 0.0016 W, এটা আমরা দেখেছি প্রথম দিকেই ছিল, ঠিক আছে, এই যে এখানে ছিল 0.0016 W। আর যদি আমরা তারপর একইভাবে কি ওয়েভ অ্যাকশনের জন্য এই ফর্মুলাটা ছিল, উইন্ডের জন্য জাস্ট ওয়েটটা দেখানো হয়েছে, ইয়েটা দেখানো হয় না, এরিয়াটা দেখানো হয় নাই, কারণ ওয়েটটা দিয়ে আমরা ম্যাথ গুলা করি বেশি। আর রেজিস্ট্যান্স ডিউ টু গ্রেড, এটা W ডিভাইড বাই জি ছিল, এই যে রেট অফ দ্য স্লোপ, এটা হচ্ছে জি, এটা কি জি। সো দ্য ফর্মুলা কেমনটা হবে, W ডিভাইড বাই জি, এটা। তারপর হচ্ছে কি কার্ভ রেজিস্ট্যান্স, ঠিক আছে, যে আমাদের হচ্ছে 0.004 কার্ভের কারণে, কার্ভ রেজিস্ট্যান্স ডিগ্রি আর ডি হচ্ছে ডিগ্রি অফ দ্য কার্ভ। তো ডিগ্রি অফ দ্য কার্ভ হচ্ছে কি, যে আমি বলেছি কিন্তু যে কার্ভটা এই দুই মাথাটাকে আমি যদি কেন্দ্রে কি করি, এরকম নিয়ে এক্সটেন্ড করে মিলিত করি, এই কেন্দ্রে যে অ্যাঙ্গেলটা তৈরি করবে, এটা হচ্ছে আমাদের কি ডিগ্রি অফ কার্ভ। এখন আমাদের নরমাল যদি চিন্তা করি, যে এতক্ষণ পর্যন্ত কি দেখলাম, প্রথমে শুরু করেছিলাম যে ট্রেনটা যাওয়ার জন্য সামনে হচ্ছে কি আমার হচ্ছে পুশিং ফোর্স বা ঠেলা দিতে হবে যেটা, আর আমার বাধা কোন দিকে, এইদিকে। তাহলে বাধাটাকে আমি যদি অন্য কালার দিয়ে দেখাই, যে রেড কালার, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি ফ্রিকশন, আর এটা হচ্ছে কি হলিং পাওয়ার, এটা কি বলে, হলিং পাওয়ার। তো ইউনিফর্ম স্পিডে যদি চলতে চাই, তাহলে কি করতে হবে, হলিং পাওয়ার মাইনাস ফ্রিকশন ইকুয়াল টু কি, জিরো হতে যাবে, জিরো হতে হবে না, সামেশন অফ এফ ইকুয়াল টু কি জিরো বানাইতে হবে না। জি স্যার।
তাহলে হলিং পাওয়ার সমান কি হবে? ফ্রিকশন হবে না? জি আর যদি হলিং পাওয়ার বেশি হয় ফ্রিকশনের চেয়ে, তখন কি হবে? অ্যাক্সিলারেশন হবে না? জি অ্যাক্সিলারেশন হবে। মানে যেটা হচ্ছে ট্রেন যখন আমরা স্টেশন থেকে স্টার্ট করি তখন কি হলিং পাওয়ারটা বাড়াই দিয়ে ফ্রিকশনের চেয়ে বাড়াই দেওয়া হয়, ঠিক আছে, যাতে হচ্ছে স্পিড গেইন হতে থাকে, অ্যাক্সিলারেট করতে থাকে, স্পিড বাড়তে থাকে। এরপরে হচ্ছে কি যখন স্টেশনে থামতে যায় তখন কি করা হয়? হলিং পাওয়ারটা কি করে কমাই দেওয়া হয়, ফ্রিকশনের কারণে কি হয়েছে সে আস্তে আস্তে থেমে যায় নাকি? জি আচ্ছা, স্যার। এখানে হচ্ছে যে হলিং পাওয়ার হচ্ছে এই রেলের ক্ষেত্রে একটু ডিফারেন্টলি হিসাব করা হয়। সেটা হচ্ছে এটা চাকার একটা ব্যাপার স্যাপার আছে, দ্য নাম্বার অফ পেয়ার অফ দ্য ড্রাইভিং হুইল, যতগুলা চাকা দিয়ে ড্রাইভিং হুইল দিয়ে হচ্ছে আমার কি মানে মেন কথা ইঞ্জিন থেকে তো ড্রাইভিং হুইল গুলা থাকে, ঠিক আছে, ইঞ্জিনের যে টোটাল যে জিনিসটা আছে সেটা কি দিয়ে প্রকাশ পায়? চাকা দিয়ে তো আসে নাকি, মানে মুভমেন্টটা। সেই নাম্বার অফ দ্য ড্রাইভিং হুইল, তারপর হচ্ছে এক্সেল লোড হচ্ছে আপনার হইতেছে আহ এই যে শেফট যেটা থাকে, এই চাকা এই দুটোর মধ্যে যেটা, এটাকে বলা হয় একটা এক্সেল, এটা কি বলা হয়? এক্সেল। তো এক্সেল লোড আর এটা হচ্ছে কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন, যে আমার হচ্ছে ফ্রিকশন কতটুকু, এই সবকিছু মিলিয়েই হচ্ছে কি আমাদের হলিং পাওয়ার। এটা হচ্ছে কি হলিং পাওয়ারের ফর্মুলা। এখান থেকে এখানে যদি আসি, জাস্ট হচ্ছে নাম্বার অফ পেয়ার মানে জোড়া, ধর 5 জোড়া জুতা মানে কয়টা জুতা? 10টা জুতা। 10টা। এটা হচ্ছে ওই একই জিনিস, টোটাল নাম্বার অফ ড্রাইভিং হুইলস, মানে কি এটা 3 × 2 হবে, যদি এটা 3 হয় তাহলে 2 দিয়ে গুণ করে দিতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে কি ওয়েট এক্সার্টেড অন ইচ হুইল, এটার ক্ষেত্রে যেটা করা হয় পেয়ারটাকে না ধরে, ধর মনে করেন এটা 6টা আসলো, তখন এটা ইচ হুইল মানে কি, এটা এক্সেলে যদি 22 হয় এটা কত আসবে? 11, বুঝতে পারছেন? মানে আপনার এক্সেল মানে কি দুইটা হুইল মিলে হইতেছে কি আপনার লোড। আর জি, সিঙ্গেল একটা তাহলে কি হবে? একটা, তাহলে একটাতে যদি দুইটা মিলে যদি 22 হয় তাহলে একটাতে কত হবে? 11, ঠিক আছে। এই তো বেসিক্যালি both of these formula are same, identical, ঠিক আছে। নাম্বার অফ পেয়ার অফ ড্রাইভিং হুইল এইটা একটু স্যার বলবেন আর একটু প্লিজ। ড্রাইভিং হুইল বলতে বোঝাচ্ছে যে ইঞ্জিনের নিচে যে ইঞ্জিনের বগিটা যদি এটা থাকে, এর মধ্যে কি থাকে? চাকা থাকে না? জি তাহলে ইঞ্জিন এখানে যা কিছুই করুক, সেই ফোর্সটা কি দিয়ে আসবে, কি দিয়ে প্রকাশ পাবে? স্যার ওইটা তো হুইল দিয়েই চাকা দিয়ে, হ্যাঁ হুইল দিয়ে রেলে ট্রান্সফার হবে না, ঠিক আছে। জি জি তো ওইটাই যে এখানে হচ্ছে ইঞ্জিনটা হচ্ছে চাকার সাথে একটা সামঞ্জস্য করা হয়, ঠিক আছে। যে আপনার হইতেছে এক ছোট ইঞ্জিন দিয়ে আপনার হতে চাকা যে বেশি দিলে এটা বেশি দ্রুত যাবে এরকম না, ঠিক আছে। মানে ইঞ্জিনের সাথে চাকার একটা কি থাকে? সামঞ্জস্য থাকে আর কি। রিলেশন থাকবে জি। হ্যাঁ। এখন আমরা যদি এই একটা ম্যাথ আছে, এই ম্যাথটা একটু কোশ্চেনটা পড়েন। What will be the compensated gradient of broad gauge track having 2° curvature on rising gradient 1/200? এই কোশ্চেনের সবগুলো টার্ম বুঝছেন কি? গ্রেড কম্পেনসেটেড মানে আপনার কতটুক গ্রেড, মানে কম্পেনসেশন একটা পড়ছিলাম যে কতটুকু কমাইতে হবে, আর কম্পেনসেটেড মানে কি? ধরেন মনে করেন আপনার ব্যবসা শুরু করছেন, ঠিক আছে, 2 টাকা লস হয়ে গেছে, 100 টাকা নিয়ে ব্যবসা শুরু করছেন, তাহলে আপনার লস কতটুক? 2 টাকা। 2 টাকা তাহলে লসের পরে আপনার মূলধন তাহলে কত থাকবে? 98 টাকা। 198 টাকা। ইনভেস্টমেন্ট আপনার কত ছিল? শুরুতে 100 টাকা। তো আপনার হচ্ছে কম্পেনসেটেড গ্রেডিয়েন্ট মানে হচ্ছে কি, আপনার এমনি নরমালি যে গ্রেডিয়েন্ট দেওয়া হচ্ছে এটা হচ্ছে ইনিশিয়াল গ্রেডিয়েন্ট, আর কম্পেনসেশন আমরা বের করবো যে যতটুকু আমার লস হবে, রিডিউস কমাইতে হবে যতটুকু, ওটা হচ্ছে কম্পেনসেশন। আর কম্পেনসেটেড মানে কি, এটা থেকে ওইটা বাদ দিলে যেটা থাকবে ওইটা হচ্ছে কম্পেনসেটেড গ্রেডিয়েন্ট। এই যে আমরা যে এখানে যে একটা কনসেপ্ট পড়তেছিলাম, এই যে গ্রেড কম্পেনসেশন অন কার্ভ, যে গ্রেডিয়েন্ট এবং কার্ভ যখন একসাথে থাকবে তখন আমার কি গ্রেডিয়েন্ট একটু কি করতে হবে? কমাইতে হবে। সেটা কিভাবে কমাইতে হবে এই ক্রাইটেরিয়া এখানে দেয়া আছে। তো দেখেন এটা একটা কি ট্রেন? ব্রড গেজ ব্রড গেজ, এবং এর ডিগ্রি অফ কার্ভেচার কত? 2 ডিগ্রি। আচ্ছা, এখন আমাদের যদি এই ফর্মুলাতে আসি, গ্রেড কম্পেনসেশনের ফর্মুলা কি? এটা ব্রড গেজ, মিটার গেজ, ন্যারো গেজ। তাহলে আমি এই কোন ক্রাইটেরিয়া পড়লাম? এই ফার্স্ট ক্রাইটেরিয়াতে।
জি স্যার। এটা হচ্ছে কি পার ডিগ্রি অফ কার, মানে প্রতি ডিগ্রি, ঠিক আছে? বুঝলেন নাই? প্রতিটা কলার দাম হচ্ছে 10 টাকা, তাহলে 5টা কলার দাম কত হবে? 5 ইন্টু 10, 50 টাকা। জি এখানে পার ডিগ্রি অফ কার্ভ কত? 0.04 ইন্টু হচ্ছে কত পার ডিগ্রি অফ কার্ভ, জি কত পার ডিগ্রি হচ্ছে কত আমার? 2 ডিগ্রি, ঠিক আছে? টু তো আমার হচ্ছে দেখেন এই 0.04 ইন্টু কত 2, এটা কিন্তু একক, কিন্তু পার্সেন্টেজে আছে, ঠিক আছে? আমরা এককটা চেঞ্জ করে নিই, তাহলে আমার কত? 0.08%। 0.08%। আমরা ধরুন মনে করেন 150 টাকা নিয়ে বিজনেস শুরু করছি, 2% লস হয়েছে, তাহলে আমার কাছে এখন কয় টাকা আছে? একটু দেখে একবার জিজ্ঞাসা করি। মিদুল ইসলাম কে এখন আছেন? মিদুল ইসলাম, মিদুল ইসলাম, MIDUL, মিদুল, এখন রিমুভ করাই দেবো, দাঁড়ান। মিদুল ইসলাম, সে আবার নতুন করে জয়েন করবে না, রিমুভ। তারপরে হচ্ছে কি বিদ্যুৎ সোনার, জি স্যার। বলতে পারবেন যে 150 টাকা নিয়ে ব্যবসা শুরু করলাম, 2% লস, তাহলে কয় টাকা আছে? স্যার 150 টাকার তো স্যার 100 ভাগ করে দুই 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 ভাগ বের করে নিতে হবে স্যার। কয় টাকা, কয় টাকা বলেন? একটু বেশি কঠিন ম্যাথ দেননি। স্যার 150 টাকার 2% লস। হ্যাঁ, আমার কাছে মেইন কথা হচ্ছে 2% লস হয়েছে আমার ব্যবসাতে, আর আমি শুরু করছিলাম ব্যবসাটা হচ্ছে 2 টাকা 150 টাকা নিয়ে, তাহলে আমার কাছে এখন কয় টাকা আছে? 147 টাকা স্যার। তাহলে কি করছেন বলেন তো? 150 সাথে কি করছেন? 2% গুণ 150 করে সাথে দিয়েছেন না? 100 ভাগ, আবার হচ্ছে গুণ হচ্ছে ওই তো 2 মাইনাস হ্যাঁ, হচ্ছে 150, তাহলে হচ্ছে কত? 147 টাকা 3 টাকা আমার কি হয়েছে? লস হয়েছে। তাহলে লস শুরুতে হচ্ছে। ছিল কত? তাহলে এটা লস বের করতে হলে কি পার্সেন্টেজ যদি থাকে গুণ করতে করে দিতে হয় না? মেইনটার সাথে গুণ করে দিতে হয় না? ও ইনটু 100 করে দিতে হবে স্যার। হ্যাঁ, ওই তো 100% উঠাইলে 1/100, এটা সবাই জানে, ঠিক আছে? পার্সেন্টেজ মানে কি 1/100। 1/100। 100 এর মধ্যে কত? এখন আসেন, আপনার হইতেছে আহ এখানে যদি বলি, তাহলে আমি আমার ওই থেকে টেবিল থেকে কি পাইলাম? 0.04% হচ্ছে কি আমার গ্রেড কমাইতে হবে, গ্রেডিয়েন্ট। আর প্রতি ডিগ্রির জন্য, তাহলে আমার এখানে কয় ডিগ্রি আছে? 2 ডিগ্রি, তাহলে কত? 0.08%। এটা হচ্ছে কত? 0.08%। এখন আমার দেয়া আছে কত? 1 ইন 200, 1 ইন 200 মানে কত? 1/200। 200 মিটারে 200 মিটারে 1 মিটার। এটা কিন্তু গ্রেডিয়েন্টের কথা তখন কিন্তু বলছি tan থিটা, লম্ব বাই ভূমি। লম্ব বাই কি? ভূমি। যে আমি ভূমি বরাবর যদি 200 যাই, খাড়া কতটুকু উঠবো? 1। ঠিক আছে, এই যে একটা লাইন চলে আসতেছে, এরর। আচ্ছা, তাহলে এটার হচ্ছে আমরা গিভেন গ্রেডিয়েন্টকে তাহলে লিখবো কিভাবে? 1 ইন 200। এটাকে পার্সেন্টেজ যদি আপনারা বলেন তাহলে কত? 0.5%। একক সব আমরা একই রাখতেছি, সব একই রাখতেছি। এই জিনিসের সাথেই গুণ হবে, ঠিক আছে? তাহলে আপনার হচ্ছে সব পার্সেন্টেজে, তাহলে হচ্ছে আমার লস কতটুকু হলো? 0.08%, আর আমি গ্রেডিয়েন্ট দিছি কত? 0.5%। তাহলে হচ্ছে আমার থাকবে কতটুকু? বুঝতে পারছেন? থাকবে কতটুকু? 0.5% মাইনাস 0.08%, অর্থাৎ 0.42% হচ্ছে কি আমাদের শীটে দেয়া আছে 0.41%, ঠিক আছে? সো এটারও কারেক্ট করে নিই। ওকে, কারো কোনো কোশ্চেন আছে কিনা এই ম্যাথে? বুঝছেন?
যখন কার্ভেচার এবং গ্রেডিয়েন্ট একসাথে দিবেন তখন কিন্তু গ্রেডিয়েন্ট যেটা দেওয়ার কথা ছিল অতটুকু দিতে পারবেন না, কারণ কার্ভের কারণে কি আসবে, এক্সট্রা রেজিস্ট্যান্স আসবে। আপনি যতটুকু ধরেন মনে করেন সাইকেল চালা উঠতে পারতেন, ওখানে আবার বাঁকও নিতে হবে, আবার খাড়া উঠতে হবে, তখন দুইটা ব্যাপার থাকলে তখন ওটা অত বেশি খাড়া করলে হবে না, ওর চেয়ে একটু কি করতে হবে, কম খাড়া করতে হবে। বুঝাতে পারছি? অর্থাৎ স্যার এখানে 1/200 দেখছেন, এখন বেশি গিয়ে মানে আর একটু মানে ফ্ল্যাট করে দিচ্ছেন, আর একটু কি করে দিচ্ছেন, এটা এরকম খাড়া না করে আর একটু কি করে দিচ্ছেন, ফ্ল্যাট করে দিচ্ছেন। এটাই হচ্ছে না রাইট স্যার 238। আগে জিনিসটা বুঝেন যে কেন করতে হয়, তা নাহলে ম্যাথ তো মুখস্থ করতে হবে। এটার যে ভ্যালুটা আসছে 1/238 আসছে না, মানে আর একটু কি হবে, এটা ফ্ল্যাট হবে, খাড়া হবে না অত, মানে স্টিপ হবে না। 200 তে 1 মিটার না উঠে 238 1 মিটার উঠবে। মানে রাস্তাটা একটু ফ্ল্যাট টাইপের হবে, বুঝেন না কথাটা? ধরেন মনে করেন এরকম যদি হয় তখন অনেক খাড়া হয়ে যাবে না, তখন গাড়ি নিয়ে উঠতে গেলে দেখেন না, বুঝতে পারছেন? এটা একটু কি তার চেয়ে একটু কম ফ্ল্যাট। আর আচ্ছা, বুঝে থাকলে তো এত কথা বলার দরকার নেই। স্যার Next method এ। 218 জায়গায় 218 এই জায়গাটা আরেকটু যদি বলতেন স্যার। এই যে এটা হচ্ছে ইয়ে থেকে আসে নাই, এটা হচ্ছে যে আপনার নতুন গ্রেডিয়েন্ট কত যেতে হবে, 0.42% না? জি জি তাহলে 0.42% কে আমি কি লিখতে পারি, 42 ডিভাইড বাই কত, 100? জি স্যার 100 না, 0.42 তো 0.42 ডিভাইড বাই কত, 100 লেখা যায় না? জি স্যার ঠিক আছে, তাহলে 0.42 ডিভাইড বাই 100, এটাকে যদি আপনি এই যে 100, এটা 100 কে যদি 0.42 তে ভাগ করেন তাহলে কত হয়, মানে উপরটাকে 1 বানানোর জন্য উপরে নিচে 0.42 তে ভাগ করতে, তাহলে কত হয়, 1 কত হবে, 100 কে 0.42 তে ভাগ করেন, জি স্যার 238.09 আর কি স্যার। ঠিক আছে, তাহলে 238 আসে না? জি স্যার বুঝছেন? মানে পার্সেন্টেজ থেকে কিসে দেখালাম, ওই হরাইজন্টাল ভূমি আর লম্বতে দেখালাম, বুঝতে পারছেন? জি স্যার ওকে, থ্যাংক ইউ ফর ইউর কোশ্চেন। না বুঝলে জিজ্ঞাসা করবেন, স্যার বুঝতে পারছি স্যার। ঠিক আছে? আচ্ছা, এখন আসি প্রবলেম 2। প্রবলেম 2 হচ্ছে আমাদের নতুন আরেকটা ম্যাথ। এই ম্যাথটা হচ্ছে দেখেন কি কি বলছে, যে ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম পারমিসিবল লোড that a broad gauge locomotive with 3 pair of driving wheels। তাহলে এখানে কয়টা ড্রাইভিং হুইলস দেওয়া আছে, তিনটা দেখেন এখানে হচ্ছে তিন জোড়া জোড়া ড্রাইভিং হুইল। তারপরে এক্সেল লোড দেওয়া আছে কত, 22 টন। তাহলে 3 পাইলাম, আর এটা কি পাইলাম এখানে 22 টন। ইচ অন এ স্ট্রেট লেভেল ট্র্যাক, মানে এটা কি স্ট্রেট মানে কি, কার্ভেচার কত, 0 ডিগ্রি। 0 লেভেল ট্র্যাক মানে কি সমতল, তাহলে এটা কোনো গ্রেডিয়েন্টও নাই, এটা কোনো গ্রেডিয়েন্ট নাই, মানে গ্রেডিয়েন্ট বলেছে এটা, গ্রেডিয়েন্ট জি মানে আবার ওই G0 না, সরি, গ্রেডিয়েন্টও নাই। আর স্পিড কততে আছে, 80 কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে এখানে কি বলছে, ক্যালকুলেট ম্যাক্সিমাম পারমিসিবল লোড, ওই যে ডাব্লিউটা আমাদের এটাই বের করতে বলছে, তাই না? ডাব্লিউ ইকুয়ালস টু হোয়াট, তাহলে সূত্রটা এটা কি আমার, ডাব্লিউ ইকুয়ালস টু হোয়াট। তাহলে এই ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, তাহলে আমার সূত্রটা প্রথমে থেকে বলতেছি কি, যে হলিং পাওয়ার ইকুয়ালস টু কি হবে, ফ্রিকশন হবে, তাই না? এই যে আমি এখানে যে লিখছি দেখেন এই কথাটা, এই রিজিয়নটা বুঝেন কিনা, সামেশন অফ এফ ইকুয়াল টু কি এম এ। আমার কি এই স্পিডটা কি 80 কি চেঞ্জ হয়ে 90 হইতেছে, বা 80 কমতেছে? না স্যার তাহলে সেম স্পিড না, তাহলে ইউনিফর্ম স্পিড না, বা সমবেগ না, তাহলে এই ক্ষেত্রে ত্বরণ কত, এ এর মান কত হবে, 0 স্যার এর মান 0। তাহলে সামেশন অফ এফ ইকুয়াল টু কি লেখা যায়, 0 লেখা যায় না? তাহলে সামেশন অফ এফ বলতে কি বোঝাচ্ছে, সামনের দিকে যতটুকু যাচ্ছে পিছনের দিকে, তাহলে সামনের দিকে যাচ্ছে কি হলিং পাওয়ার, আর পিছনের দিকে কি রেজিস্ট্যান্স, তাহলে এটা প্লাস এটা কি মাইনাস। তাহলে এখানে 0 হয়ে গেলে কি হলিং পাওয়ার ইকুয়ালস টু কি রেজিস্ট্যান্স, এটাই আমার সূত্র হয়ে গেল না? তাহলে হলিং পাওয়ার ইকুয়াল টু কি রেজিস্ট্যান্স। এখন আমি যে রেজিস্ট্যান্সের কথা বলি, আমরা কয় ধরনের রেজিস্ট্যান্সের কথা বলছি এখন পর্যন্ত স্যার? টেবিলে, এই টেবিলে কয়টা রেজিস্ট্যান্স আমাদের, 5 ধরনের। জি
এটা হচ্ছে রেজিস্ট্যান্স ডিউ টু ফ্রিকশন, রেজিস্ট্যান্স ডিউ টু ওয়েভ অ্যাকশন, রেজিস্ট্যান্স ডিউ টু উইন্ড, রেজিস্ট্যান্স ডিউ টু গ্রেডিয়েন্ট, রেজিস্ট্যান্স ডিউ টু কার্ভ। দেখেন 4 আর 5 কি এখানে কাজ করবে? 1 2 3 4 5 বুঝছেন? আমি 4টা 5টা লিখছি। তাহলে 4 কাজ করবে না কিসের জন্য? কারণ 4 হচ্ছে কিসের জন্য ছিল? গ্রেডিয়েন্ট। এখানে গ্রেডিয়েন্ট আছে? নাই স্যার। তাহলে গ্রেডিয়েন্ট না থাকলে ওর রেজিস্ট্যান্স আবার কি দিবে? তাহলে 4 নাম্বারটা যে ক্রস দিয়ে দেখছেন এটা কি করা আছে? ক্রস দেওয়া। তার 5 নাম্বার হচ্ছে কি কার্ভেচার এখানে নাই, তার কার্ভেচার 0, তাহলে এটাও কি আসবে না। তাহলে এখানে রেজিস্ট্যান্স কয় ধরনের আসবে? 3 ধরনের। 3 ধরনের। আচ্ছা তাহলে হলিং পাওয়ারের সূত্রটা কি ছিল মনে আছে? এই যে হলিং পাওয়ারের সূত্র কি? নাম্বার অফ পেয়ার অফ ড্রাইভিং হুইল টাইমস এক্সেল লোড টাইমস কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। তাহলে এখানে আমাদের কত ছিল? 3 জোড়া, প্রত্যেক জোড়ায় হচ্ছে কি 22 টন। আর হচ্ছে কি আমাদের ফ্রিকশনটা একটু দেখে নেই। কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন এখানে কত দেওয়া আছে? 0.2। কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন দেওয়া আছে কত? 0.2। 0.2। তাহলে এই 3 × 22 × 0.2 দিলে কত? 13.2 পাই গেলাম না? তাহলে ইকুয়েশনে কি বাম পাশ হয়ে গেছে না? জি স্যার। জি স্যার। এখন কি আমার ডান পাশ বের করতে হবে না? জি। আচ্ছা ডান পাশ যদি বের করতে চাই দেখেন 13.2, তাহলে রেজিস্ট্যান্স 1 নাম্বার কি? ডিউ টু ফ্রিকশন, তারপরে কি ডিউ টু ওয়েভ অ্যাকশন, আর 3 নাম্বার হচ্ছে কি উইন্ড। এই তিনটাই তো আসবে, কার্ভেচার আর গ্রেডিয়েন্ট আসবে না। তাহলে সূত্রের মধ্যে আমি কি যে রেজিস্ট্যান্স ডিউ টু ফ্রিকশনের ফর্মুলাটা লিখলাম, তাহলে এখানে কি ডব্লিউ আমি জানি না আননোন? জানি স্যার। ওয়েট কত? কই ডব্লিউ কই থেকে জানেন? এটা তো বের করুন, ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম পারমিসিবল লোড। ঠিক আছে, তাহলে লোড কত এটা আমি জানি না এখন। ঠিক আছে, তাহলে এটা বের করতে হবে। স্যার 22 টন। তারপর 0.008। হ্যাঁ একটা যে 22 টন আছে স্যার, ওইটা কোনটা? 22 টন এক্সেল লোড। এক্সেল দুটোর মধ্যে প্যাচ লাগায় না, ওটা হচ্ছে চাকার এক্সেল লোড, মানে ইঞ্জিনের চাকার, ইঞ্জিনের চাকার এক্সেল লোড। ঠিক আছে, দুটোর মধ্যে পার্থক্য আছে। তাহলে এটা হচ্ছে আপনার হতেছে ডিউ টু ওয়েভ অ্যাকশন। ওয়েভ অ্যাকশনের ডব্লিউ ইনটু ভি। ভি হচ্ছে কত হবে আমাদের? 80 স্যার। 80 কিলোমিটার/আওয়ার। বাতাসের এখানে হচ্ছে উইন্ডের কারণে যেটা, সেটা হচ্ছে আমরা ধরতেছি কি এখানে উইন্ডের কোনো স্পিড নাই, এজন্য কি ভি কত হবে? 0। মানে ট্রেনের স্পিড যা হবে উইন্ডের স্পিডও কি হবে? সেম হবে না? তাই হবে। জি তাই হবে। আমি যে বাতাসের বেগ উল্টা দিকে দিতাম 2, তাহলে হচ্ছে কত হইতো? 82 হইতো। আর একই দিকে দিলে কত হইতো? 78। ঠিক আছে, তো এটা আপনারা বুঝেন আর কি। তো এখানে সব মানগুলা বসালে এখানে আননোন কি শুধু ডব্লিউ না? জি স্যার। তাহলে এত ডিভাইড বাই এই পার্ট গুলা মানগুলা বসানোর পরে যদি বসান, তাহলে আপনার ডব্লিউ এর মানটা এরকম একটা টন আসার কথা। ঠিক আছে, এটা সিম্পল কারণ ভি এর মান জানেন, আপনি বুঝতেছেন এখানে ডব্লিউ আনেন, তাহলে ডব্লিউ বের হয়ে গেল। ঠিক আছে, তাহলে প্রথম পার্ট হয়ে গেছে না? জি স্যার। এটা কি ছিল? স্ট্রেইট এবং লেভেল ট্র্যাকের জন্য আমার কি ছিল না? কোনো কার্ভেচার ইফেক্টও ছিল না, কোনো গ্রেডিয়েন্টও ছিল না। নাও কাম টু দ্য সেকেন্ড অপশন। অলসো ক্যালকুলেট, আবার ক্যালকুলেট বলছে কি দ্য রিডাকশন ইন স্পিড ইফ দ্য ট্রেন হ্যাজ টু রান অন এ রাইজিং গ্রেডিয়েন্ট 1/200। তাই দেখেন এখানে গ্রেডিয়েন্ট দিয়ে দিছে না? জি স্যার। জি স্যার। তাহলে গ্রেডিয়েন্ট কত দিছে এখন নতুন? 1/200। তাহলে এখানে কি কার্ভেচার দিছে এই জায়গাটাতে? না। আর কি বের করতে বলছে? ক্যালকুলেট রিডাকশন ইন স্পিড, মানে স্পিড কতটুকু কমবে। অর্থাৎ আপনি আগে যে 80 দিছেন যখন গ্রেডিয়েন্ট ছিল না, এখন গ্রেডিয়েন্ট যদি থাকে রাইজিং গ্রেডিয়েন্ট, মানে আপনার রাস্তায় উঠতে হয়, স্পিড কমে যাবে না? সোজা রাস্তায় লেভেল রেখে যা হইতো, এরকম উঁচা রাস্তায় যেতে গেলে কি একটু স্পিড কমবে না? স্পিড কমবে। তাহলে এই ক্ষেত্রে কয়টা রেজিস্ট্যান্স আসবে? স্যার গ্রেডিয়েন্টটা তো আসবেই। কার্ভেচার আসবে না? না স্যার। স্যার শুধু কার্ভেচার আসবে না, কার্ভেচার বাদে তাহলে সবগুলাই 4টা স্যার। আসবে। 1টা 2টা 3টা 4টা। 4টা। হ্যাঁ, কার্ভেচার বাদে কয়টা আসবে? 4টা। এখানে যেটা হচ্ছে ওই 4টাই। ট্রেনের যে ওজন, যেটা ট্রেনের ওজন কি চেঞ্জ হইছে? ট্রেনের বগি কি দুই একটা খুলে ফালাই দিছে? না। তাহলে এই যে এই প্রথম স্টেপ থেকে যে আমি ট্রেনের ওজনটা বের করলাম, এটা যদি বের করতে নাও বলতো, আমাদের বের করতে হইতো না। আমি যদি শুধু এই সেকেন্ড অংশটা দিয়ে দিই,
ক্যালকুলেট দ্য অলসো দিব না, ক্যালকুলেট দ্য রিডাকশন ইন স্পিড, তাহলে কি ডাব্লিউ বের করতে হতো না? জি জি স্যার স্যার বের করতে হবে স্যার। বাই ডিফল্ট ডাব্লিউ সাথে অঙ্ক করতে পারবো না, দেখেন দেখেন দেখলে হবে। তাহলে নাও হচ্ছে 1 ইন 200 হচ্ছে আমার গ্রেডিয়েন্ট দেওয়া আছে, তাহলে এখন আমার কয়টা আসবে? 4টা, 1 2 3, আর এটা আসলে কি আমার 4। তো আমার এখানে হচ্ছে বিল প্রথম, আননোন স্যার। হ্যাঁ প্রথম 3টা তো আমি হচ্ছে আগে থেকে ক্যালকুলেট করা জানি, এখানে আমি ডাব্লিউটা জানি, আমি ডাব্লিউটা আগে জানতাম না, তাহলে ডাব্লিউটা আমি জানি, তাহলে আমার আননোনটা কি? স্পিড না? এখানে আননোন কি? জি স্যার এখানে আননোন কি? স্পিড আগে 80 দিয়েছিলাম, এখন কি 80 হবে? না স্যার এখানে কমবে 80 স্যার। বসাই দেন, স্যার, কমবে, ঠিক হবে আছে। না স্যার, কমবে, কারণ আমাদের রিডাকশন স্পিডটা দরকার। হ্যাঁ, তাহলে এখন এখানে হচ্ছে ওই যে গ্রেডিয়েন্টের ফর্মুলাটা কি ছিল? ডাব্লিউ বাই জি না? জি কতটুকু এটা একটু বোঝার চেষ্টা করেন। এই যে 1 ইন 200 না, আমরা কিভাবে লিখি এটা, ঠিক আছে? 1 এটা 200 না, এই যে 1 বাই জি লিখি, এটা আমরা কি লিখি? জি। তাহলে উপরেটাকে 1 রাখি, নিচে হচ্ছে জি, তাহলে জি এর মান কত হবে এখানে? 200। জি এর মান কত জি হবে? স্যার 200। 200। আমি যদি এরকম বলে দেই, ধরেন মনে করেন 300 1.5, তাহলে জি এর মান কত হবে? স্যার 300 300 স্যার 1.5 1 ডিভাইড বাই ডিভাইডেড বাই 300। 300 যদি আমি করতে চাই, তাহলে 300 জি ইকুয়াল টু, এটা লেখাটা ঠিক হবে না, সরি। তাহলে কি লিখতে হবে? 300 ডিভাইড বাই হচ্ছে কত? উপরে যদি 1 বানাতে চান, আমি একটু জুম করে লিখি, তাহলে হচ্ছে সুবিধা হবে। তাহলে আমি যদি উপরে 1 বানাতে চাই, উপরে যদি 1 বানাতে চাই, ঠিক আছে, মানে 1 বাই জি আমি যেটা লিখি, তাহলে এটা কি 1 বানাইতে হবে না? তাহলে 300 ডিভাইড বাই কত? 1.5 দিতে হবে না? তাহলে জি ইকুয়াল টু কত হবে? 300 ডিভাইড বাই কত? 1.5 না? বুঝতেছেন? জি স্যার ওই যে 200 হ্যাঁ, এটারে 1.5 দিয়ে গুণ করেন, এটাকে 1 সরি ভাগ করেন, এটাকে 1.5 দিয়ে ভাগ করেন, যাতে এটা কত হয়ে যায়? 1 হয়ে যায়। বুঝতে পারছেন? গ্রেডিয়েন্ট আমরা 1 ইন রাখতে চাই, কি রাখতে চাই? 1 ইন, এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম। তাহলে এখানে জি এর মানটা কত হবে আমার? যেহেতু এটা 1, যেহেতু এটা কি 1, তাহলে এখানে জি ডিরেক্টলি আমার কত? 200। জি হচ্ছে কত? 200, ঠিক আছে। তাহলে আমার ফর্মুলাতে কি আসবে? এই যে এখানে ডাব্লিউ বাই জি যেটা লিখবো, তাহলে ডাব্লিউ ডিভাইড বাই হচ্ছে কত? 200, ঠিক আছে। তাহলে সব বসানোর পরে ডাব্লিউ এর মানও জানি, তাহলে নতুন করে স্পিড পাবো না। দেখেন এটা কি দ্বিঘাত সমীকরণ, এটা কি একটা ভি স্কয়ার আছে আর একটা কি আছে? ভি আছে না? তাহলে এখানে ভি এর কয়টা মান আসবে? দুইটা মান আসবে। একটা দেখবেন পজিটিভ আসার কথা, একটা নেগেটিভ আসার কথা, বা একটা যদি এর চেয়ে বেশি হয়, দুটো যদি পজিটিভ আসে, ঠিক আছে, সেই এই যে 80-র চেয়ে যেটা বেশি হবে ওটা আমরা নিব না। তাহলে এই ভি এর দুইটা মান, দ্বিঘাত সমীকরণ তো আর সলভ করা শিখাতে হবে না, ক্যালকুলেটরে ইকুয়েশন মোড দিলেই হবে। ক্যালকুলেটরে কি ইকুয়েশন মোড আছে না? পারেন কি না সবাই? জি স্যার স্যার সবাই পারেন না না স্যার। পারলে যে এখানে দেখবেন, ঠিক আছে, সলভিং কোয়াড্রেটিক ইকুয়েশন, সরি ইকুয়েশন বাই, আপনার ক্যালকুলেটর মডেল নাম্বার দিয়ে দিবেন, ইউজিং fx 991 বা ইএস, ঠিক আছে, ms fx যেটার যে মডেল হয়, যে এখানে দেখবেন, দেখলেই এই দেখেন ইউটিউবে ভিডিও আছে। কেমনে সাজাইতে হবে, we will see ঠিক আছে, a question মোড mark. গেলে See, এই this যে is the ইকুয়েশনের general form of সিস্টেমটা the কি? quadratic equation. ax স্কয়ার প্লাস bx প্লাস c কি, সরি 2. ax স্কয়ার প্লাস bx প্লাস কি, c, এই ফরম্যাটে সাজাতে হবে। তাহলে v স্কয়ার ইনটু সামথিং হবে, v ইনটু সামথিং হবে, আর এটা কি থাকবে? কনস্ট্যান্ট। তাহলে v স্কয়ারের কোএফিসিয়েন্টটা আমার কি হবে? এই a এর মধ্যে বসাতে হবে ক্যালকুলেটরে, তারপরে v এর কোএফিসিয়েন্টটাকে আমার কি বসাইতে হবে? b হিসেবে এখানে বসাইতে হবে, আর শুধু যা থাকবে ওটা হচ্ছে কি ইয়ে আসবে, কনস্ট্যান্ট যেটা আসবে, ঠিক আছে, ওটা হচ্ছে c হিসেবে বসাইতে হবে ইকুয়েশনের বাম পাশে। তাহলে এটা হচ্ছে কি, যে এরকম সিস্টেম আসার পরে আমার এই যে এরকম ইকুয়েশন আসবে, এটা এখান থেকেও লিখতে পারেন বা ক্যালকুলেটরে করলে হবে। তাহলে ax স্কয়ার প্লাস bx প্লাস c এই মোডে নিয়ে, তাহলে কি হবে? v স্কয়ার ইনটু সামথিং
v into something plus কি constant. Okay, clear? তাহলে এটা হচ্ছে কি ওকে, শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতেছি। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, হয়ে গেছে নাকি? ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে নতুন স্পিড পাইলেন কত? এত কোশ্চেনে কি চেয়েছে? কতটুকু কমছে, কমে কতটুকু হয়েছে এটা চায় না, কি বলছে? রিডাকশন কতটুকু কমছে। তাহলে কমছে মানে কি 80 থেকে এটা বাদ দিতে হবে, 80 মাইনাস এত, তাহলে কি এটাই হচ্ছে রিডাকশন। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপরে ম্যাথটা কি চেয়েছে? ক্যালকুলেট হোয়াট উড বি দ্য ফার্দার রিডাকশন, আরো কতটুকু কমছে। ঠিক আছে, যদি আপনাকে এখানে কার্ভেচার আরো কত দিছে? 4 ডিগ্রি। কার্ভেচার কত দিছে এখানে? 4 ডিগ্রি। তাহলে এখানে কয়টা আসবে? এখন 4টে 5টায় আসবে না? 1 2 3 4 5, কারণ হচ্ছে গ্রেডিয়েন্ট তো বাদ দেয় না। তাহলে দেখেন এখানে কয়টা আসবে? 5টায়। যে 1 2 3 5 সবগুলা দিয়ে করার পরও আপনি ভি এর আবার নতুন মান পাবেন। ফার্দার রিডাকশন মানে কি? তার ইমিডিয়েট আগেরটা। ঠিক আছে, যে কমে কত হয়েছিল 48.13 এবং নতুন করে কত হয়েছে 45.5, তাহলে কমছে কত 3 পয়েন্ট সামথিং বা 2 পয়েন্ট সামথিং হবে। ঠিক আছে, ক্লিয়ার? 48.13 হয়েছে, আরো আমার কি ইয়ে দেওয়ার কারণে 4 ডিগ্রি করার কারণে এখানে মনে হয় একটা, হ্যাঁ এখানে ফর্মুলা একটা ঝামেলা আছে, দেখি আমি একটু দেখে নিই। 0.0016.3408 পয়েন্ট এত, এটা হচ্ছে কত 0.05, এটা ডাব্লিউ বাই জি আসছিল, এটা হচ্ছে ডাব্লিউ বাই জি থেকে। আর হচ্ছে 0.0016 ডাব্লিউ, ফর্মুলাটা দেখে নিই আমি। 0.004 ছিল ডাব্লিউ ইন্টু ডি। ঠিক আছে, ডিগ্রি অফ কার্ভেচার দিয়ে একবারে গুণ করে দিয়ে 0.00 ইয়ে লেখা হয়েছে। এটা কোনটা? মিটার গেজ না? 0.003। আমাদের ম্যাথটা কি মিটার গেজের জন্য ছিল না? ব্রড গেজের জন্য। ব্রড গেজ কার্ভেচার কত? 4। হ্যাঁ, তাহলে তাহলে আমার ফর্মুলা কোনটা আসবে? প্রথমটা আসবে না? এটা আসবে। জি স্যার, প্রথমটা। তাহলে ডি এর মান আমার কত? 4। ডি এর মান কত? 4। তাহলে 4 4 কত হবে? 16। ঠিক আছে, তাহলে 0016। হ্যাঁ ঠিক আছে, এটা একবারে বসায় দেওয়া হয়েছে। এখানে কি করা হয়েছে? ডাব্লিউ ডি বসায় দেওয়া হয়েছে 0.004 ডাব্লিউ ডি। এই ডি এর মান কত আমার? 4। এটা বসাইলে এটা আসতেছে। তাহলে এই 5টা দিয়ে এখন কি আবার নতুন করে ভি এর মান পাওয়া যাবে না? পাওয়া যাবে। তাহলে আমার ফার্দার রিডাকশন আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, জি স্যার। তাহলে ম্যাথ ছিল 2টা, এখন একটা লাস্ট ম্যাথ, আজকের ক্লাসের লাস্ট ম্যাথ। সেটা হচ্ছে কি, এই ম্যাথটা হচ্ছে এটা লাস্ট ম্যাথ, আর নাই। আমি চাইলেও আর বাড়াবো না। ঠিক আছে, এটাই লাস্ট পেজ আমার। আর একটা 4 নাম্বার ম্যাথ আছে, ওটা আপনারা বাসায় করে নিতেন, হোমওয়ার্ক দিয়ে দেবো। জাস্ট এটা করতে হবে না, দেখেন আপনি আমি করে ফেলছি ম্যাথ, এটা জাস্ট আমি বলবো আপনারা শুনবেন। ঠিক আছে, এই ম্যাথটা আগের ম্যাথের সাথে কতটুক সিমিলার, এখানে কিন্তু বেশি কিছু লিখি নাই। দেখেন আগের ম্যাথে 2 পেজ লেখা হয়েছে, ঠিক আছে, 3 পেজ বা 2.5 পেজ ধরেন। এই ম্যাথে আমি কিছু লিখি নাই, কারণ হচ্ছে আপনি আগে থেকে জানেন কি 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 বলছে। কম্পিউট দ্য স্টিপেস্ট গ্রেডিয়েন্ট, তাহলে এখানে কি চেয়েছে? গ্রেডিয়েন্ট চেয়েছে। তাহলে জি এর মান কত? এর আগেটা আমরা কি বের করছি? প্রথমে ডাব্লিউ বের করছি, এরপরে ভি বের করছি 2 বার। ঠিক আছে, 2 বার বাদ 3 বার আমি ভি বের করছি। হ্যাঁ, এখন হচ্ছে না, ওখানে 2 বার বের করা হয়েছে, প্রথমবার দেওয়া ছিল, ওই 3টা ডিফারেন্স নিছি। এখানে হচ্ছে জি এর মান বের করতে হবে। কি বের করতে হবে? জি। তাহলে বাকি জিনিস আমাদের দেয়া থাকবে। দেখেন কি বলছে, কম্পিউট দ্য স্টিপেস্ট গ্রেডিয়েন্ট অফ দ্যাট এ ট্রেন অফ 20 ওয়াগনস। এটার মধ্যে বগি কয়টা আছে? 20 বগি। লোকোমোটিভ উইথ এ লোকোমোটিভ ইঞ্জিন, যেটা লোকোমোটিভ বলতে ইঞ্জিন বোঝাচ্ছে, ক্যান ট্রাভেল উইথ দ্য ফলোইং ডাটা, মানে নিচের ডাটা গুলোর জন্য। ওয়েট অফ ইচ ওয়াগন দেয়া আছে 20 টন। আমার ওয়াগন কয়টা আছে? 20টা। 20টা।
তাহলে আমার টোটাল 400 ওয়াগনের ওয়েট কত হবে ইনটু 20 দিয়ে কত 400 টন 400 জি নাকি? জি স্যার আচ্ছা, এরপরে আসি ওয়েট অফ লোকোমোটিভ। লোকোমোটিভ মানে ইঞ্জিন, তাহলে ইঞ্জিনের ওয়েট কত? 150। ঠিক আছে, ইঞ্জিন একটাই আছে। স্যার 150 তারপর হচ্ছে কি ট্র্যাকটিভ এফোর্ট অফ দ্য লোকোমোটিভ, অর্থাৎ সামনের দিকে যে হলিং পাওয়ার, যে ট্র্যাকটিভ এফোর্ট মানে কি হলিং পাওয়ার, এটাই মানে কি হলিং পাওয়ার। ঠিক আছে, তাই ট্র্যাকটিভ এফোর্ট দেওয়া আছে কত? 15 টন। সে কতটুকু সামনের দিকে ঠেলতে পারে? 15 টন। তাহলে আমার হচ্ছে রোলিং রেজিস্ট্যান্স, এটা রোলিং রেজিস্ট্যান্স ওয়াগন আর স্পিড, তাহলে এখানে আর ট্রেনের ওজন আর কিছু আছে নাই। তাহলে বগির ওজন প্লাস ইঞ্জিনের ওজন দুইটা মিলে আমার কি হবে? টোটাল ট্রেনের ওজন হবে না? তাহলে এটা ডাব্লিউ হবে না? জি স্যার। স্যার বগির ওজন হলো 400 হ্যাঁ, আর 20 ইন্টু 20, ইঞ্জিনের ওজন 150। ইঞ্জিনের ওজন ইঞ্জিনের ওজন হচ্ছে 150 আপনার 150, তাহলে কত হলো? 550। জি স্যার এই যে লোকোমোটিভ ট্রাকটিভ এফোর্ট এইটা স্যার কই যাবে স্যার? এটা যাবে না সাথে? না না, এটা আগে বুঝেন কথাটা। আপনার ওজন তো খাড়ার নিচের দিকে গেছে না, ট্র্যাকটিভ হচ্ছে আপনার ডানে। দুটো তো এক জিনিস না। হরিজন্টাল জি হরিজন্টাল এটা মানে হচ্ছে সামনের দিকে সে পুল কতটুকু করতেছে এটাকে ইয়ে দ্বারা, টন দ্বারা লিখতেছে। ঠিক আছে, একটা পাওয়ারকে ওজন দ্বারা লিখতেছে আর কি। ঠিক আছে, এটা ট্র্যাকটিভ ফোর্স, যেটা দুটো এক জিনিস না। ঠিক আছে, এখন আসেন রোলিং রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স কি করে বাধা দিবে? কি দিছে? 3 কেজি পার টন রোলিং রেজিস্ট্যান্স অফ দ্য কি লোকোমোটিভ। তাহলে লোকোমোটিভের ওজন কত ছিল? 150। 150 তাহলে এই পার টন মানে হচ্ছে কি 3 কেজি পার টন, তাহলে টন দিয়ে গুণ করে দিতে হবে না? জি জি মানে পার, এটা হচ্ছে লোকোমোটিভ থেকে যতটুকু মানে ইঞ্জিনে কতটুকু আপনার ইয়ে বাধা আসতেছে, আর একটা হচ্ছে ওয়াগনে বাধা আসতেছে। ওয়াগনে হচ্ছে কত? 2.5 কেজি পার টন। তাহলে আমার ওয়াগনের টোটাল আছে কত? 400। ওয়াগনের টোটাল ওজন কত? 400। 400 দিয়ে কি করতে হবে? মাল্টিপ্লাই করে দিতে হবে না? তাহলে এইখানে আসছে কত? 1000 কেজি। তাহলে এটা কত হবে? ফ্রিকশনাল, এটা হচ্ছে 1 টন। লোকোমোটিভ থেকে আসলে কত? ইনটু 150 দিয়ে গুণ করলে কত? 450 কেজি। আমি সব 450 টনে নিতে হবে, তাহলে 0.45 টন। ঠিক আছে, সব একক কিসে নিতে হবে আমাদের? টনে। আর আপনার স্পিড কততে আছে? 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমি যদি সূত্রটা লিখি, তাহলে হলিং পাওয়ার ইকুয়ালস টু কি আমার রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স আপনার কি আসলো? এই যে যোগফল আপনার হতেছে এখানে তো আর ওই যে উইন্ড বা উইন্ড বলতে ওই যে ফ্রিকশনাল যে রেজিস্ট্যান্স গুলা ছিল এগুলা কি আসে পড়ছে না এখানে? তাহলে 1.45 এই দুইটা মিলে হচ্ছে কি ফ্রিকশনাল রেজিস্ট্যান্স, যেটা আমরা কি এখানে বসাই দিছি 1.45 এখান থেকে এখানে। তাহলে বাকি আমার কিসের জন্য থাকলো? ওয়েভ অ্যাকশন বা আদার যে উইন্ড, ঠিক আছে, গ্রেডিয়েন্ট। তো এই জিনিসগুলো আসার পরে এখান থেকে ডিরেক্টলি আপনি কি পেয়ে যাবেন? জি এর মানটা পেয়ে যাবেন না? ডাব্লিউ জানেন, ভিও জানেন। ডাব্লিউ জানেন, ভি জানেন না? ডাব্লিউ হচ্ছে 550 টন আর ভি হচ্ছে কত? 60। তাহলে এটা কয় লাইনের ম্যাথ? জি স্যার এটা জানি স্যার। ইজি না? দেখছেন? আমার কাছে মনে হচ্ছিল নতুন ম্যাথ, না এটা নতুন ম্যাথ না, এই দুটো ম্যাথই হচ্ছে আগেরটাই। স্যার 4 নাম্বার কি বুঝাই দিব না বাসা থেকে একা একা করবেন? স্যার এইটাতেই হ্যাঁ 1 বলেন বাই বলেন। জি যেটা হ্যাঁ, এই জায়গাটা একটু স্যার। ও আপনার ইয়ে গ্রেডিয়েন্টের কারণে আমাদের যে রেজিস্ট্যান্স এটা হচ্ছে কত? ডাব্লিউ বাই জি। জি গ্রেডিয়েন্টের কারণে আমার যে রেজিস্ট্যান্স এটা হচ্ছে কি ডাব্লিউ বাই জি। আপনি তো ওজন তো জানেন, তাহলে জি এর মানটা বের করবেন। এখন আপনাকে যদি গ্রেডিয়েন্ট ওইভাবে বলেন তখন হচ্ছে আমরা কিভাবে বলবো যে এটার জন্য 56.5, তাহলে 56 1 ইন কি 56 হবে না? জি জি এর যে মানটা বের করবে আমরা কি জিটা ধরি কি এটাকে উপরেটা কত ধরে ধরি? 1 ধরলে তো এটি জি, তাই না? জি কখন হয়? যখন উপরেটা কি ধরি 1। 1 ধরি। তাই দেখেন এটা 56 1 ইন 56, লোয়ার রাউন্ডিং করতে হবে কারণ বেশি আপনার হতেছে স্টিপেস্ট যেটা বলি। ঠিক আছে, ঠিক আছে স্যার, এই 1 ইন 56 এখানে লিখে দিয়েছেন, এটা দেখি নাই স্যার। হ্যাঁ হ্যাঁ 1 ইন 56 মানে জি এর মানটা বের করলে আপনি এই কথাটা লিখে দিতে পারবেন, তাই না? 1 ইন 56। ঠিক আছে স্যার এটা তো সহজে মনে হলো স্যার। হ্যাঁ সহজ, আপনি প্রথমে সিস্টেমটা বুঝে গেলে হইলো। ম্যাথ মনে হচ্ছে আপনার হচ্ছে অনেক কঠিন, কিন্তু আসলে কি না, কঠিন না, এটা ইজি। ঠিক আছে, জাস্ট হচ্ছে একটু খেয়াল রাখলে হবে যে আমার কি কি দিকে নিয়ে যাচ্ছে, ট্র্যাকটিভ বা হলিং পাওয়ার সামনে নিয়ে যাবে, আর হচ্ছে কি বাকি জিনিস হচ্ছে আপনার রেজিস্ট্যান্স বাধা। ঠিক আছে,
এখন আসি 4 নাম্বার ম্যাথ, এটা আপনারা বাসায় করে ফেলেন, ঠিক আছে? একই ম্যাথ, মানে কোনো কিছু এখানে স্যার এটা ডিফারেন্ট না। আমরা দেখবো স্যার, আমরা আগে এগুলো করি স্যার একটু। এই যে আপনার হচ্ছে 4 নাম্বার ম্যাথটা হচ্ছে আপনার 2 নাম্বার ম্যাথের প্রথম অংশটুকু ডাব্লিউ বের করতে হবে। কি বের করতে হবে? ডাব্লিউ, শেষ। তাহলে তোর কম স্যার। হ্যাঁ, শুধু প্রথম পার্টটা, ঠিক আছে? বাকি সব দেয়া আছে। জি স্যার, পারবো স্যার। আচ্ছা, এটা হচ্ছে মানে আপনার ওই 2 নাম্বার ম্যাথের প্রথম পার্ট। তো আমরা হচ্ছে এইটুক পর্যন্ত হচ্ছে আমাদের মিড টার্ম 1 এর সিলেবাস। আমি এটা করে স্যার দিচ্ছি, আমাদের একটা মেসেজ নিয়ে নিন তো প্লিজ। স্যার আজকে আমাদের হচ্ছে মিড টার্ম অ্যাটেন্ডেন্স স্যার গত এটা লেকচার পর কতজন ছিল? 18 জন, আজকে দেখেছি 25। ঠিক আছে, লেটেস্ট আমি একটা নিয়েছি 7 নাম্বার। সবাই রিনেম করেছেন সবাইকে। এই যে নিচের দিকে অনেকেই নতুন নতুন জয়েন করেছে, তারা মনে হয় জানে না। নেক্সট ক্লাস থেকে আইডিটা কি রাখবেন? সামনে থাকবে না, আইডি লেখাটা কথাটা লিখতে হবে না। দেখেন অন্যদেরটা দেখেন, মঞ্জুর আলম সর্ব আছেন? যারা থাকবে না তাদের তো অ্যাটেন্ডেন্স দেব না। মনিরুল ইসলাম আছেন? মনিরুল ইসলাম স্যার মঞ্জুরুল আলম সর্ব আছে স্যার। হ্যালো, মনিরুল ইসলাম আছেন? মনিরুল ইসলাম জি স্যার। জি স্যার। যাকে বলবো ও শুধু স্পিকার অন করবেন, লিভ নিয়ে নেবেন আপনারটা দিয়ে দিলে, ঠিক আছে? তাহলে মানিরুল ইসলাম হয়ে গেল। আল মামুন। জি স্যার। স্যার মঞ্জুরুল আলম আছে স্যার। আল মামুন। তারপরে হচ্ছে সবাই স্পিকারটা অফ রাখেন, সবাই স্পিকারটা অফ রাখেন। যারটা ডাকবো ও শুধু থাকবেন, ঠিক আছে? আচ্ছা, তাইলে হচ্ছে আমি মানে সিরিয়ালি সাজানো হবে আপনাদের ইয়েটা। আচ্ছা, তানভীর আলম দেখতেছে এখানে আছেন, প্রেজেন্ট স্যার। কথা বললে তাইলে আছেন, আপনাকে আমি দেখতেছি এখানে আছেন, কিন্তু আপনার কথা শোনা যাচ্ছে না কেন? স্যার প্রেজেন্ট আছে স্যার। হ্যাঁ, কথা তো আপনার শোনা যাচ্ছে না। আচ্ছা, তানভীর আলম, যাদের যেটা হয়ে যাচ্ছে ওনারা লিভ নিয়ে নেন। তারপরে হচ্ছে কি সাদিকুল ইসলাম। সাদিকুল ইসলাম আছেন? প্রেজেন্ট স্যার, আসি স্যার। হুম, লিভ নিয়ে নেন। এরপরে হচ্ছে কি মেহেদি হাসান। মেহেদি হাসান আছেন? মেহেদি হাসান কোর্স ক্লাস করবেন? আচ্ছা, তারপরে হচ্ছে কি আল মামুন, যারা হয়ে গেছে ওরা লিভ নিয়ে নেন, ঠিক আছে? ইব্রাহিম খলিল 191095 191095 095 তো দেখতেছি না। হুম, 191 121 191 124 124 নাই। তারপরে হচ্ছে বিদ্যুৎ সোনার কি ক্লাস শুনতে পাইছেন পুরোটা? বিদ্যুৎ সোনার স্যার ক্লাস আমি হচ্ছে স্যার মানে 1/3 আমার হচ্ছে ইয়ে করতে পারি নাই স্যার, পরে মাঝখানের পরের থেকে অ্যাটেন্ড ছিলাম স্যার। আচ্ছা, বিদ্যুৎ সোনার গেল। এরপরে 191 128 128 আচ্ছা, জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম, হ্যাঁ জি স্যার। ক্লাস করছেন তো ঠিক মতো? জি স্যার। 191 184 184 আছে। ইব্রাহিম খলিল আছে দেখতেছি। ইব্রাহিম খলিল শুনছেন? স্যার বিএম ইব্রাহিম ইসলাম। হ্যাঁ, আচ্ছা, বিএম ইব্রাহিম ইসলাম, ওকে। তারপরে হচ্ছে 185 184 দেখতেছি, 185 নাই। আছে স্যার, রাজু স্যার। কই, কোথায়? 185 কই? রাজু হোসেন দেখছেন, রিনেম করা দরকার ছিল, কি করা ছিল দরকার ছিল না? রাজু হোসেন কই, দেখি কথা বলুক। রাজু হোসেন, জি স্যার। কই রাজু হোসেন কথা বলতেছেন? জি স্যার। হ্যাঁ, আপনার দেখছেন সবারটা রিনেম করার অপশনটা? জি স্যার। আইডিটা কোথায় দিবেন? সামনে দিবেন, তাহলে হচ্ছে আমাদের জন্য একটু সুবিধা হয়, বুঝতে পারছেন? ট্র্যাক করাটা, কারণ নাম দিয়ে খুঁজে খুঁজে বের করাটা একটু ডিফিকাল্ট।
ওকে স্যার নেক্সট ক্লাস ঠিক থেকে আছে। ওটা ঠিক করে নেব। তা রাজু হোসেন গেল, তারপরে হচ্ছে অভি বিশ্বাস ছিল, এরপরে কি আবু হোসেন 191221 191222 স্যার, আবু হোসেন দেখি। জি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে 123 120 122 123 কই? মোহাম্মদ নূর নবী সিদ্দিক নাই। তারপরে হচ্ছে কি সিকান্দার আলী 238 সিকান্দার আলী 191 বেচে 191 ব্যাচ 238 191 এর 238 আর দেখতেছি না, 238 নাই। সোহানুর ইসলাম 191275 191275 কই? 275 আছে না। তারপর গোলাম মোস্তফা, স্যার আছে স্যার। হ্যাঁ। তারপর হচ্ছে শামীম সরকার 326 191 326 আছে স্যার শামীম আছে স্যার। সরকার। মঞ্জুরুল আলম সর্ব 332 মঞ্জুরুল আলম সর্ব। রফিকুল ইসলাম 386 জি স্যার। 386 অনেকে থাকে আবার ঘুমায় যায় বুঝছেন। তারপর 409 এর কে আছে? 409 হ্যাঁ শাকিল মিয়া, ওয়ালাইকুম আসসালাম। তারপরে হচ্ছে 191 410 আছে। রিয়াজুল ইসলাম আছেন? জি স্যার আছে। কথা বলতেছেন? আপনার কথা তো শোনা যাচ্ছে না। জি স্যার আছে তো। মাহাদি হাসান 439 191 439 কই? 501 ইয়েস স্যার। 501 জি স্যার প্রেজেন্ট আছে। ওকে 543 ইয়েস স্যার। জি আর কেউ স্যার আছেন? আছে স্যার। অ্যাটেন্ডেন্স স্যার 190 রেজিস্ট্রেশন করেন নাই? রেজিস্ট্রেশন করছি কিন্তু এখানে আসছে নাই এখনো স্যার। আচ্ছা তাহলে দিয়ে দিচ্ছি 1190 তাই না? 191 আচ্ছা 191 স্যার। আর কে 186 আছেন? 191 186 191 যন্ত্রণা। হ্যাঁ তারপরে 340 34047 ওকে 047 সবাই আছেন। তারপরে আর কে আছে যার রেজিস্ট্রেশন হয় নাই? যাদের হয়ে গেছে তারা লিভ নিয়ে নেন।